robot.txt পর্যন্ত হয়েছে। আচ্ছা, খুবই ভালো। তো তাহলে এখন আপনারা বলেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের লাস্ট টপিকের উপর, কারো কোনো জানার থাকলে কিছু বা কোশ্চেন থাকলে বলেন। স্যার, বলেন। ক্লায়েন্ট কি আমাদেরকে মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যে যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে বলছেন, কিন্তু ক্লায়েন্ট কি তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদেরকে দিবে? না দিলে এই ওয়ার্ড ফাইলটা রেডি করে পাঠিয়ে দিবেন। তাহলে স্যার, ডাব্লিউ ডট আর নন ডট ওখানে তো শিট নাই, আমরা কি আলাদা এক্সেল শিটে ওগুলো ইমপ্লিমেন্ট হ্যাঁ করতে হ্যাঁ, হবে? আলাদা এক্সেল শিটে করে দিবেন। আর স্যার, রোবট ডট টেক্সটিটা যদি মানে অ্যাক্সেস না পাই তাহলে তো ইমপ্লিমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে মানে কি লিখতে হবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে? robot.txt এর অ্যাক্সেস নাকি সি প্যানেলের অ্যাক্সেস, কোনটা? মানে যদি ওনাদের মানে ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদেরকে না দেয়, আপনি তো ইমপ্লিমেন্ট করে দেখাইছেন রোবট ডট টিএক্সটিটা, হুম এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা না পাই তাহলে মানে সেটা কি লিখবো? শিটে বলতে আপনার এই যে ওয়ার্ড ফাইল, এই যে নোটপ্যাডে, হ্যাঁ হ্যাঁ স্যার, গাইডলাইনে আর কি, গাইডলাইনে কি লিখবো? গাইডলাইনে তো কিছু লেখার কিছু নাই। আপনি robot.txt-টা নোটপ্যাডে ডেভেলপ করবেন, এরকম একটা ব্ল্যাঙ্ক নোটপ্যাডে ডেভেলপ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। ওটা তো স্যার কোডিং এর ক্ষেত্রে, আর যদি মানে কোডিং না হয় আর কি। বোথ, ফর বোথ কেস। এটা আপনার ওয়ার্ডপ্রেস হোক অথবা কোডিং হোক, যে কোনো বেলায় যদি আপনার robot.txt ডেভেলপ করেন সেটা আপনাকে নোটপ্যাডে করতে হবে। নোটপ্যাডে করে তারপর আপনি এটা সি প্যানেলে আপলোড করে দেবেন, সি প্যানেলের রুট ডিরেক্টরিতে। বুঝে গেছে? স্যার একটু দেখো তো ভালো হয়েছে। ওটা দেখাবো, আপনাদের সি প্যানেলের ক্লাস আসুক সেখানে দেখাবো। কিন্তু আপনারা করতে পারবেন তো, robot.txt-তে ওটা ডেভেলপ করতে পারবেন তো নোটপ্যাডে? হ্যাঁ, যেটা দেখাইছেন সেটুকু পারবো। ঠিক আছে, আপাতত অতটুকু রাখেন। পরে সি প্যানেলের ক্লাস আসলে ওইখানে আমরা ওটা দেখা দিব যে আপনার রুট ডিরেক্টরি কোথায় এবং কিভাবে আপলোড করবেন নোটপ্যাডটা, সেটা দেখা দেব পরে। বুঝতে পারছেন? বুঝতে পারছি না। তাহলে স্যার, এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্টের এটা কি আলাদা এক্সেল শিট তৈরি করতে হবে? এডিটর স্ট্রেংথ কি গাইডলাইনে? হ্যাঁ স্যার, গাইডলাইনে। গাইডলাইনে এডিটর স্ট্রেংথ এক্সেল শিট দরকার নাই, এটা আপনি ওয়ার্ড ফাইলে করতে পারেন। ওয়ার্ড ফাইলেই কোন কোন পেজে আপনার কন্টেন্ট দিতে হবে, কত ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে, সেটা ওয়ার্ড ফাইলে আপনি একটা টেবিল ক্রিয়েট করে দিতে পারেন। পেজগুলো হাইপারলিংক করে দিব? হ্যাঁ, পেজগুলো হাইপারলিংক করে দিলেন। ঠিক আছে স্যার, সরাসরি। আর কারো কোনো কোশ্চেন? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা যেখান থেকে স্টপ করছিলাম robot.txt পর্যন্ত, তো আজকে আমরা HTML সাইট ম্যাপ থেকে শুরু করব। HTML সাইট ম্যাপ জিনিসটা কি বলেন, হালিমা? তো হালিমা বলেন। স্যার, এইচটিএমএল সাইটম্যাপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা গাইডলাইন, কোন পেজে কোন জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে সেটাতে সহজেই আমরা মানে খুঁজে বের করতে পারি সেটা। আচ্ছা, খুবই ভালো, ভেরি গুড। এখন আমরা এটা কোত্থেকে খুঁজে পাবো, মানে একটা ওয়েবসাইটে আপনার HTML সাইট ম্যাপ আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো? স্যার, এটা তো আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে সাইটম্যাপ দিয়ে সার্চ করে চলে আসবে। আচ্ছা, ইউআরএল এর পরে সাইট ম্যাপ দিয়ে সার্চ করলে চলে আসবে? ফরওয়ার্ড স্ল্যাশের পরে আর কি। ফরওয়ার্ড স্ল্যাশের পর সাইট ম্যাপ দিয়ে সার্চ করলে চলে আসবে। যদি না আসে তার মানে কি আমার HTML সাইট ম্যাপ নাই? আরেকটা কি কথা দেখাইছিলাম স্যার, একটা এক্সটেনশন আমাদের। যদি ওইভাবে না আসে তার মানে কি আমার ওয়েবসাইটে HTML সাইট ম্যাপ নাই?
আরেকটা কি মেথড আছে বলেন? ম্যানুয়ালি স্যার, ম্যানুয়ালি কিভাবে? স্যার আপনি একটা ইয়াতে পেয়েছিলেন এসইও এক্সটেনশন দেখাচ্ছেন, কোন এক্সটেনশন? ক্রোম এক্সটেনশন, সেটার নাম কি? এটার নাম আছে স্যার, এসইও কোয়েক, তাই না? না স্যার SEO আচ্ছা, ভেরি গুড। ওকে, সো এইচটিএমএল সাইটম্যাপ কি এবং কিভাবে বাইর করতে হয় সবাই আমরা পারবো তো? কারো কোনো কনফিউশন? জি না। ওকে, সো এখন আমাদের যদি ওয়েবসাইটে এইচটিএমএল সাইটম্যাপ না থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, গ্যালাক্সি এ কে? গ্যালাক্সি এ আমরা বলছি আপনাদের রিনেম করে ঢুকতে। আচ্ছা, আপনি প্রথমে একটু রিনেম করেন, আপনার নামটা বোঝা যাচ্ছে না। গ্যালাক্সি এ, ঠিক আছে, ডেফিনেটলি আপনার নাম তো ডিফারেন্ট। সো একটু রিনেম করেন, তারপর আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমার এইচটিএমএল সাইটম্যাপ যদি আমাকে তৈরি করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে দেখেন, যদি না থাকে ওয়েবসাইটে, যদি না থাকে তখন আমরা কি করব? যদি থাকে তাহলে আমাদের এখানে কিছু করার নাই। আর যদি না থাকে তখন আমরা, যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমরা নিজেরাই একটা এইচটিএমএল সাইটম্যাপ পেজ ক্রিয়েট করে নিতে পারবো, যদি ওয়ার্ডপ্রেস হয়। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেসে পেজ ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে বলেন তো? কি এর? পেজে যেতে হবে, পেজ থেকে পেজে অ্যাড নিউতে যেতে অ্যাড হবে। নিউ, ভেরি গুড। সো আমরা পেজ থেকে অ্যাড নিউতে চলে গেলাম। এখানে আমরা সাইট ম্যাপ একটা পেজের নাম দিলাম, সাইট ম্যাপ, ঠিক আছে। সাইট ম্যাপ পেজের নাম দিয়ে এখন আমাদের সাইট ম্যাপ পেজে কি থাকে? খালি ওই যে লিঙ্ক করা টেক্সট থাকে না, যেমন আপনার হোম, অ্যাবাউট আস, তারপর ওয়াশিং মেশিন, যদি নিশ হয় ওয়াশিং মেশিনের আন্ডারে ধরেন ইনভার্টার ওয়াশিং মেশিন, স্যামসাং ওয়াশিং মেশিন, এলজি ওয়াশিং মেশিন, খালি ক্যাটাগরিগুলো থাকে না? ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো। এক্স্যাক্টলি, খালি ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমার তো এখানে কন্টেন্ট দেওয়ার তো কোনো দরকার নেই, আছে তাই না? হ্যালো, জি স্যার। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু রেসপন্স করেন। ভাইয়া কে যেন কথা বলতেছে, একটু শুনতে অসুবিধা হচ্ছে, যদি মাইক গুলো বন্ধ করে দিতেন। কে কথা বলে? কেউ একজন কথা বলতেছে ভাইয়া, এখন না বন্ধ আছে। কি জানি, আমি শুনি নাই আসলে। আচ্ছা, যাই হোক, দেখেন তো আমি এখানে সাইট ম্যাপে আমার ধরেন আমার হোম দিলাম, তারপর অ্যাবাউট আস, এই হালিমা তোসা দিয়ে কথা বলো নাকি? আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যান। সো আমরা এটা দিলাম হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। হ্যাঁ, তারপর এখন আরেকটা পেজ দিলাম প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এরপর ধরেন আমাদের বিভিন্ন ক্যাটাগরিগুলো দিলাম, ধরেন আপনার ওয়াশিং মেশিন, ঠিক আছে। ওয়াশিং মেশিনের মধ্যে ধরেন আমরা বিভিন্ন সাব ক্যাটাগরি নিয়ে আসতে পারি, যেমন ধরেন আপনার স্যামসাং ওয়াশিং মেশিন, তারপর এলজি ওয়াশিং মেশিন। হ্যাঁ, তো এইভাবে আপনার বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো দিবেন। শ্যাম চক্রবর্তী কথা বলতেছে। আচ্ছা, তারপর দেখেন ওয়াশিং মেশিনের পর এখানে আরেকটা ধরেন আমার নিশ হচ্ছে আপনার, ধরেন আপনার হ্যান্ড মিক্সার, ঠিক আছে। হ্যান্ড মিক্সার নিয়ে ধরেন আমি এখানে বললাম আপনার এখানে ধরেন আমি আপনার দিলাম এলজি, ঠিক আছে, এলজি হ্যান্ড মিক্সার, ঠিক আছে। তারপর এটা দিলাম ধরেন আপনার নিনজা হ্যান্ড মিক্সার। সো এইভাবে আপনার যতগুলো আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি পেজ সবগুলো এখানে লিস্ট করবেন।
লিস্ট করার পর এখানে কাজ কি আমাদের শেষ নাকি একটা বাকি আছে? হ্যালো, আমি সবাইকে মিট করে দিছি। হ্যালো, একটু আনমিউট হয়ে বলেন। হ্যালো শোনা হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, জি স্যার এখন আমাদের কি কোনো কাজ আছে এখানে বাকি নাকি শেষ হয়ে গেছে? স্যার হাইপারলিংক করবেন? এক্স্যাক্টলি, এখানে আমাদের হাইপারলিংক করে দিতে হবে। সো ধরেন আমি হোমের উপর হাইপারলিংক করে দিতে যাচ্ছি, যাতে করে এখানে কেউ ক্লিক করলে আমার হোমে চলে আসে। হ্যাঁ, সো আমি এখন কি করব, আমার হোম পেজটাকে, আমার লিঙ্কটা আমি নিলাম, হোম পেজের লিঙ্কটা নিয়ে এই হোম কথাটার উপর আমি হাইপারলিংক করতে যাচ্ছি, মানে লিঙ্কটা বসাইতে যাচ্ছি। সো আমি পুরো লিঙ্কটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে দেখেন এখানে একটা লিঙ্ক আইকন আছে না, জি। এই লিঙ্ক ভাইয়া। আইকনে যাব, এটা বসায় দিব, বসানোর পর ওপেন ইন নিউ ট্যাব, ঠিক আছে? এটা দিয়ে আমার কই গেল, আচ্ছা স্ক্রিনটাকে একটু বেশি বড় হয়ে গেছে, এটা বুঝতে পারিনি। আচ্ছা আবার এটা করি, হোম, এটা আমি বসাই দিলাম, ওপেন ইন নিউ ট্যাব, ডান। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, এই যে হোম। তারপর অ্যাবাউট আস, অ্যাবাউট আস বসানোর জন্য আবার আমি এটা সিলেক্ট করে লিঙ্কটা নিলাম, এখানে ধরুন আমি দিলাম অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস দিলাম, দিয়ে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে এটাকে এন্টার দিয়ে দিলাম, এই দেখেন হোম অ্যাবাউট আস চলে আসলো। হ্যাঁ, সো এইভাবে আপনার প্রত্যেকটা লিঙ্ক আপনাকে হাইপার করে দিতে হবে, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ওয়াশিং মেশিন করে। এখন আমি এটাকে পাবলিশ করে দিই, পাবলিশ করা ডান। এখন আমি একটু ভিউ পেজে আসি, এই যে দেখেন আমার সাইট ম্যাপ, আমার সাইট ম্যাপ কি রেডি হয়ে গেছে? হয়েছে সাইট ম্যাপ পেজ? জি স্যার এই যে এখন দেখেন, স্যার আপনি যে ক্যাটাগরিগুলো দিলেন সেই ক্যাটাগরিগুলোর ওখানে লিঙ্কটা কি দিয়ে হাইপারলিংক করবেন? ক্যাটাগরির পেজের এটা দিবেন, ক্যাটাগরি যেমন ধরেন ওয়াশিং মেশিন, আপনার ওয়াশিং মেশিন যদি ক্যাটাগরি হয় তাহলে এটার একটা আলাদা ইউআরএল আছে না, ওয়াশিং মেশিন ক্যাটাগরি। তাহলে তো জি স্যার, আগে স্যার জি ভাই। ওয়াশিং মেশিনটা এস্টাবলিশ করতে হবে, তাই না? আচ্ছা শ্যাম চক্রবর্তী, আপনার অনেক নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন। হ্যাঁ বলেন। তাহলে স্যার আগে ওয়াশিং মেশিন কন্টেন্টটা বা পেজটা এস্টাবলিশ করতে হবে, হ্যাঁ তাহলে তো ইয়ে ডেফিনেটলি, হ্যাঁ, তাহলে আগে না করলে আপনি কেমনে লিঙ্ক বসাবেন? বুঝতে পারছি স্যার। আগে আপনাকে এগুলা তৈরি করতে হবে, তারপরে তো আপনি লিঙ্ক বসাইতে পারবেন, তাই না? জি। সো এভাবে আপনারা এটা সাইট ম্যাপ পেজটা তৈরি করে নেবেন। এখন সাইট ম্যাপ পেজটা তৈরি করার পর এটা যদি আমার এই ফুটারে বসাইতে হয়, সো ফুটারে বসাইতে হইলে আমি এখন কোথায় যাব? ঠিক আছে, ধরেন এই যে ফুটারে আমি সাইট ম্যাপটা বসাইতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি একটু ব্যাকএন্ডে আসব, ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখান থেকে আমি চলে আসবো আপনার থিম অপশন ভাইয়া, থিম অপশন ভাইয়া। ওয়েট, একটু ওয়েট করেন, থিম অপশন। স্যার আপনার স্ক্রিনটা কি স্যার ছোট করা আছে? ফুল স্ক্রিন হ্যাঁ করা নেই? একটু ছোট করা আছে। আচ্ছা। তো থিম অপশনস থেকে এই যে দেখেন থিম ফুটার দেখা যায়, জি। থিম জি ফুটারে ভাইয়া। যাবেন, এইখানে আপনার একটা পাইপ সিম্বল দিলেন, পাইপ সিম্বল দেওয়ার পর সাইট ম্যাপ, হ্যাঁ সাইট ম্যাপ কথাটা যে দিলাম, এখন সাইট ম্যাপের আমার লিঙ্কটা কি ছিল এটাও তো ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা সিলেক্ট করব, ফুটার বাটন টেক্সট, বাট এখানে তো সাইট ম্যাপটা হাইপারলিংক করার কোনো অপশন নাই, এটা তার একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা তাহলে এটার জন্য যেটা করতে হবে, আচ্ছা এটাকে আমি একটু ক্লোজ করে দিই, পাবলিশ, একটু ব্যাকে যাই, একটু ব্যাকে যাই, আমি আগে লিঙ্কটা নিয়ে আসি, সাইট ম্যাপের লিঙ্কটা আমার নিয়ে আসা দরকার। অল পেজ, সাইট ম্যাপে ভিউ, এই লিঙ্কটা আমি কপি করে রাখি,
ওকে, লিংক কপি করা হলো। এখন আমি একটু ড্যাশবোর্ডে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে আমি চলে যাব থিম ফাইল এডিটর। এখান থেকে আমি আপনার আসবো থিম ফুটার, ঠিক আছে? থিম ফুটার উপরে স্যার। এই যে থিম ফুটার। এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে আপনার অল রাইটস রিজার্ভড। তো এখন আমি এখানে একটু সার্চ করব, অল রাইটস রিজার্ভড। এখানে অল রাইট রিজার্ভ নামের কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি functions.php দেখতে চলে আসি। থিম ফাংশনস, অল রাইটস রিজার্ভড। না, এখানেও নাই ওই ধরনের কিছু। আচ্ছা, এটা কাস্টমাইজ থেকে দেখি, এখানে খুঁজে পাইতেছে না থিম ফাইল এডিটরে। থিম অপশনস থেকে এখান থেকে চলে যাব থিম ফুটার। কারণ আপনার একটা উইজেট আসার কথা, বাট উইজেট আসতেছে না। পুরার একটা হাইপারলিংক হয়ে গেছে। এটা এলিমেন্টর দিয়ে করতে হবে, এটা এখানে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সাইট ম্যাপটা আমরা ফুটারে না রেখে এটাকে আমরা মেনুতে দিয়ে দিই আপাতত। পরবর্তীতে আপনাদের এলিমেন্টর দিয়ে এটা দেখা দেবো ফুটারে আপনাদের কিভাবে প্লেস করবেন, যেহেতু এটা আপনার পুরোটা একটা হোল লিঙ্ক হয়ে গেছে, সেটা একটু ঝামেলা করতেছে। আমি মেনুতে যদি শো করতে চাই, যেমন এই যে এখানে আমার হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখানে আমার যদি সাইট ম্যাপ শো করতে চাই, তাহলে আমি চলে যাব অ্যাপিয়ারেন্সের মেনুস। অ্যাপিয়ারেন্সের মেনুসে এসে এখান থেকে আমার কোন মেনুটা, যেমন প্রাইমারি মেনু, এটাকে আমি সিলেক্ট করে নিব। প্রাইমারি মেনু সিলেক্ট করে আমার পেজেস, ভিউ অল, এই যে সাইট ম্যাপ, এটাকে আমরা অ্যাড টু মেনু দিলাম। এই দেখেন সাইট ম্যাপ চলে আসছে। এখন আমরা এটাকে সেভ করে দিই। সেভ করে দিয়ে এখন আমরা একটা রিলোড দিব। এই যে দেখেন সাইট ম্যাপ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপটা যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে ক্রিয়েট করে দিতে পারবো। এখন আসেন এক্সএমএল সাইট ম্যাপ। সো এক্সএমএল সাইট ম্যাপটা কি ছিল? বলেন হালিমা, বলেন এক্সএমএল সাইট ম্যাপ কি জিনিস? সার্টিফিকেটটা মূলত সার্চ ইঞ্জিন বটের জন্য হবে। হ্যাঁ, এটা কি করে?
স্যার এটা সহজে বুঝতে পারবে আমাদের ওয়েবসাইটে কোথায় কোন পেজ কোন কন্টেন্ট বা কোথায় কিভাবে কি ইমপ্লিমেন্ট করা হচ্ছে সহজে খুঁজে বের করতে পারবে, তো সেগুলো একদম সাইটম্যাপে এস্টাবলিশ করা হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এক্সএমএল সাইটম্যাপটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের কোথায় কোন ধরনের কন্টেন্ট আছে, কয়টা পেজ আছে, হ্যাঁ, সব কিছু আপনার এট এ গ্ল্যান্স আপনি দেখতে পারবেন। বাট এটা একটা সার্চ ইঞ্জিন বটের জন্য ডেভেলপ করা হয়, নট ফর হিউম্যান বিং বাট ফর সার্চ ইঞ্জিন বট। তো সেই স্যার ক্ষেত্রে এক্ষেত্রে একটা প্রশ্ন করতে পারি? দাঁড়ান একটু পরে। তো এখন আমার যদি এক্সএমএল সাইটম্যাপ এটা যদি থাকে তাহলে তো নাথিং টু ডু, আমাদের কিছু করতে হবে না। কিন্তু যদি না থাকে তখন আমরা কি করব? ঠিক আছে, আমার ধরেন ওয়েবসাইটে এক্সএমএল সাইটম্যাপটা নাই, হ্যাঁ, তো এখন এক্সএমএল সাইটম্যাপ যদি থাকে তাহলে আমাদের কিছু করার নাই। বাট যদি না থাকে তখন আমরা কি করব? তখন আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তো সেই ক্ষেত্রে আপনি ইয়োস্ট প্লাগইন ইউজ করার মাধ্যমে এটা ইজিলি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। যেমন ধরেন আমার ওয়েবসাইটে যদি আমি আসি, ঠিক আছে, এখানে আমার এক্সএমএল সাইটম্যাপ আছে নাকি নাই সেটা চেক করার জন্য আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে sitemap.xml এটা লিখে আমি এন্টার দিলাম। এই যে দেখেন চলে আসছে না? ঠিক আছে, সো আমার অলরেডি এক্সএমএল সাইটম্যাপ এক্সিস্ট করে। এখন এটা আমার ওয়েবসাইটে যদি ইয়োস্ট আমার মানে অটোমেটিক দিয়ে দেয়, যেমন এই যে দেখেন ইয়োস্ট আমার এখানে আছে। সো আমি যদি ইয়োস্টের একটু সেটিংসে আসি, সেটিংস থেকে আমি আপনার সাইট ফিচার্স বা সাইট বেসিক দুটার কোনো একটাতে এটা থাকার কথা। নেক্সট নাও, আচ্ছা এটা নাই, সাইট বেসিক্সে আসি। অ্যানালিসিস ইনক্লুসিভ লিঙ্ক সলিউশনস এপিআই, এই যে এক্সএমএল সাইটম্যাপ। ঠিক আছে, এই যে দেখেন এটা বাই ডিফল্ট এনাবল করাই থাকে, হ্যাঁ। সো যখন আপনি ইউজ প্লাগইনটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন, এটা বাই ডিফল্ট এনাবল করা হয়ে যায় বাই ডিফল্ট। সো তখন কেউ যদি ওই ধরনের আপনার সার্চ করে সে কিন্তু দেখতে পারবে যে এই ওয়েবসাইটে আপনার এক্সএমএল সাইটম্যাপটা এক্সিস্ট করে। বাট যদি এটা আপনার কোডিং ওয়েবসাইট হয়, ঠিক আছে, ধরেন আমার লারাভেলে করা হয়েছে, তাহলে আমার এক্সএমএল সাইটম্যাপটা কি আমি তৈরি করতে পারবো? ঠিক আছে, এটা আমি একটা ওয়েবসাইট নিতে পারি যে আমাকে সাহায্য করবে এটা তৈরি করে দিতে। সো এটা জানার জন্য আপনারা গুগল করবেন ফ্রি এক্সএমএল সাইটম্যাপ জেনারেটর, এটা লিখে আপনারা একটু গুগল করবেন ফ্রি এক্সএমএল সাইটম্যাপ জেনারেটর। ঠিক আছে, এবং এই যে দেখেন আমাদের প্রথম একটা লিংক চলে আসছে না, এক্সএমএল সাইটম্যাপ জেনারেটর, দেখা যায়? এখানে যাবেন, এখানে গিয়ে যে ওয়েবসাইটের আপনার এক্সএমএল সাইটম্যাপ নাই, ধরেন এই ওয়েবসাইটের এক্সএমএল সাইটম্যাপটা নাই, ঠিক আছে, এটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস নন কোডিং সবার জন্যই কাজ করবে এই xmlsitemaps.com। সো আমি এটা দিয়ে এখন স্টার্ট বাটনে যাব তার এক্সএমএল সাইটম্যাপটা নিয়ে আসার জন্য। সো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে না ভিউ সাইটম্যাপ ডিটেলস। সো আমি যদি এখানে যাই, এই যে দেখেন ডাউনলোড ইওর এক্সএমএল সাইটম্যাপ ফাইল, আমি এই বাটনটাতে একটু ক্লিক করলে এই যে দেখেন আমার একটা নোটপ্যাড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটা ওপেন করি, ঠিক আছে, আমি যদি এটা ওপেন করি তাহলে যেটা হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে, এই যে কোডটা, এই কোডটা আপনি কপি করবেন, এই কোডটা কপি করে একটা নোটপ্যাডে এটা বসায় দিবেন। ঠিক আছে, নোটপ্যাডে বসানোর পর এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, এবং ক্লায়েন্টকে পাঠানোর আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখেন এখানে একটা কথা আসছে, ক্রিয়েটেড উইথ ফ্রি অনলাইন সাইটম্যাপ জেনারেটর, ক্রিয়েটেড উইথ ফ্রি অনলাইন সাইটম্যাপ জেনারেটর, একটা কথা আসছে না, দেখা যায়? এটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, এটাকে ডিলিট করে দেবেন, ডিলিট করে তারপর এই নোটপ্যাডটা আপনি রিনেম করেন XML
সাইট ম্যাপ, ঠিক আছে, সেভ করে ফেলেন। সেভ করে তারপর এটা আপনার সি প্যানেলে আপলোড করতে হবে, ঠিক আছে, সি প্যানেল রুট ডিরেক্টরিতে আপলোড করে দিতে হবে। আর যদি অ্যাক্সেস না থাকে, আপনার যদি ক্লায়েন্টের ওই ওয়েবসাইটে সি প্যানেলের রুট ডিরেক্টরিতে অ্যাক্সেস না থাকে, তাহলে ক্লায়েন্টকে জাস্ট সিম্পলি এই ফাইলটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এই ফাইলটা পাঠিয়ে দিবেন এক্সএমএল সাইট ম্যাপ। নোটপ্যাডটা শুধু পাঠালে হবে, কোনো টেক্সট ইনক্লুড করতে হবে না? কি শুধু নোটপ্যাডটা পাঠালে হবে, কোনো টেক্সট বা মেসেজ ইনক্লুড করতে হবে না এখানে? কোথায় ইনক্লুড করবেন? মানে এখানে? কিছু বলতে হবে না? হ্যাঁ স্যার। না না, এখানে কিছু অ্যাড করবেন না, এগুলো কোডিং না, এটা যেভাবে দিস আপনি ঠিক ওইভাবে রাখবেন, খালি ওই অংশটা ডিলিট করে দিবেন যেটা দেখাইলাম, ঠিক আছে। আর ক্লায়েন্টকে তো মেসেজ তো অবশ্যই দিবেন। আপনি কি ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার কথা বলতেছেন? জি স্যার, মানে শুধু এটা পাঠালেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে এটা কি জিনিস? না, এটা কি সম্ভব? ক্লায়েন্টের এগুলা ব্যাপারে কি কোনো আইডিয়া আছে? সেটাই জিজ্ঞেস করবো। স্যার ডেফিনেটলি আপনাকে বলে দিতে হবে, তাহলে ক্লায়েন্ট কি বুঝবে? আপনি তার একটা ফাইল পাঠিয়েছেন এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে, যেমন আপনারাই তো ক্লাসের আগে তো মনে জানতেন না যে এটা কোথায় আপলোড করতে হবে, এখন বলে দিলাম, এখন হয়তো আপনারা জানেন। তো ক্লায়েন্টকে তো এগুলা বলে দিতে হবে, ক্লায়েন্টকে না বললে ক্লায়েন্ট বুঝবে না, ঠিক আছে। ক্লিয়ার? এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করতে পারবো কোডিং বা নন কোডিং ওয়েবসাইটের জন্য, এবং কোথায় আপলোড করতে হবে ক্লিয়ার। এখন দেখেন কাস্টম 404 পেজ। কাস্টম 404 পেজ কথাটা অর্থ কি? ও আচ্ছা, আপনি কিছু বলতে চাইছিলেন মনে হয়, বলেন বলেন। স্যার আপনি একটু ইয়াতে যাবেন, মানে গাইডলাইনের একটু উপরের দিকে। আর উপরে? হ্যাঁ স্যার। স্যার এই আমরা মাল্টিপল, স্যার হেডিংটা সাধারণত কন্টেন্টের হয় তাই না? এখন একটা পেজের মধ্যে তো স্যার অনেকগুলো কন্টেন্ট থাকে তাই না? একটা পেজের মধ্যে একটা কন্টেন্টই থাকে। একটা পেজের মধ্যে একটাই কন্টেন্ট থাকে? হুম, তাহলে কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা, তো এখন বলেন কাস্টম 404 পেজ, যে কেউ বলেন। আচ্ছা, হালিমাকে অনেক জিজ্ঞাসা করছি, কে বলবে এখন? দেখি কে বলবে, আমি বলি কে বলবে। অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা কি বলতে পারবেন আপনার কাস্টম 404 পেজ কি জিনিস? অমরজিৎ চাকমা কি শুনতে পাচ্ছেন নাকি? কি আছে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপর আচ্ছা আরিফুর রহমান বলেন। ভাইয়া কাস্টম 404 পেজ মিন্স হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টটা বর্তমানে এখন নাই, কিন্তু আমাদের ওয়েবসাইটের ফুটার বা হচ্ছে হেডার যা আছে সবকিছু ঠিকঠাক থাকবে, বাট আমরা যে কন্টেন্টের জন্য গিয়েছিলাম সেই কন্টেন্টটা থাকবে না, ওইখানে 404 লেখা থাকবে, বাকি সবকিছু সেম থাকবে। হুম, হ্যাঁ, ব্যাপারটা এই ধরনেরই যে আপনার যেটা খোঁজা হচ্ছে ওই ধরনের কন্টেন্টটা ওয়েবসাইটে নাই। তো সেই ক্ষেত্রে আপনার ভিজিটররা, ট্রাফিকরা যেন অন্য একটা অপশনে যাইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার হেডারে মেনু থাকবে, ফুটারে অপশনগুলো থাকবে, একটা সার্চ বারও থাকবে, হ্যাঁ, এবং ওইটা যে পাচ্ছে না ওইটাও বলবে যে সরি উই কুড নট ফাইন্ড দিস পেজ, হ্যাঁ, বা সরি হোয়াট ইউ আর লুকিং ফর ডাজ নট এক্সিস্ট, মানে এই ধরনের একটা মেসেজও থাকবে। বাট ওভারঅল এখানে আমরা বিভিন্ন অপশনও দিব আমাদের ট্রাফিকদেরকে, যে তুমি যেটা খুঁজছো ওইটা নাই, বাট তুমি চাইলে এই অপশনগুলোতেও যেতে পারো, এই অপশনগুলোতেও তুমি খুঁজে দেখতে পারো। সো এটাই হচ্ছে মূলত আপনার কাস্টম 404 পেজ। এবং কাস্টম 404 পেজ যদি আপনার ওয়েবসাইটে না থাকে, তো সেটা আমরা কি করি, সেটা আমরা সাধারণত আপনার কোন একজন ডেভেলপারকে দিয়ে করে নেই, ঠিক আছে। কাস্টম 404 পেজটা আমরা একটা ডেভেলপারকে দিয়ে তৈরি করে নেই, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের অধিকাংশ থিমে এটা একটা বাই ডিফল্ট একটা কাস্টম 404 পেজ তৈরি করে দেওয়াই থাকে, ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে। যেমন ধরেন আমি যদি এখানে আসি, ঠিক আছে, আমার ওয়েবসাইটটাতে আসলাম, প্যান্থিয়নে করা, এবং আমি এখানে আবিজাবি কিছু একটা লিখলাম, আমি এখন এন্টার দিব, দেখেন এই যে দেখেন উপস দ্যাট পেজ ক্যানট বি ফাউন্ড। বলেন তো এটা কি কাস্টম 404 পেজ নাকি নর্মাল 404 পেজ, কোনটা? কাস্টম 404 পেজ। কাস্টম 404 পেজ না?
কারণ আমাকে কি বলতেছে যে তুমি যেটা খুঁজছো আমি কিন্তু ওটা পাইনি, তাই না? বাট দেখেন আমার এখানে মেনু আছে না, আমি এখান থেকে বিভিন্ন অপশনে যাইতে পারতেছি, সার্চ করতে পারতেছি, ফুটারেও যাইতে পারতেছি। সো আমি কি কোনো কাস্টম 404 পেজ কি তৈরি করছি আপনাদের সামনে? সো এটা অটোমেটিক চলে আসছে। সো এখন আপনার অধিকাংশ ওয়ার্ডপ্রেস থিমে আপনার কাস্টম 404 পেজটা অটোমেটিক চলে আসে, আপনাকে এই রিলেটেড কিছু করতে হবে না। বাট যদি এটা আপনার কোডিং ওয়েবসাইট হয়, যেমন আপনার HTML দিয়ে করা বা লারাভেল দিয়ে করা, তো সেই ক্ষেত্রে এটা আপনাকে একজন ডেভেলপারকে দিয়ে তৈরি করে নিতে হবে, ওইটা আবার আমরা পারবো না। ঠিক আছে, কোডিং ওয়েবসাইট হলে আমরা ওটা করে দিতে পারবো না, ওইটা ডেভেলপারকে দিয়ে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার জি ভাইয়া। এখন যদি স্যার বাই এনি চান্স কাস্টম পুরো পেজ ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে না থাকে তখন কি করব? আচ্ছা, তখন যদি করা না থাকে তাহলে ওইটা আপনাকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে দিয়ে করে নিতে হবে। ঠিক আছে, অথবা কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনেরও সাহায্য আপনারা নিতে পারেন। কিছু আপনার প্লাগইন পাওয়া যায়। আমি যদি আপনার এখানে আসি, এখান থেকে 404 পেজ বিল্ডার, ঠিক আছে, 404 পেজ বিল্ডার। আপনি চাইলে এলিমেন্টর দিয়ে একটা 404 পেজ তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের পরে দেখাবো। এই যে দেখেন স্মার্ট কাস্টম 404 পেজ, হ্যাঁ, এই যে দেখেন প্রায় 1 লক্ষ বার ইনস্টলেশন হয়েছে, 1157টা রিভিউ আছে। এটার মাধ্যমে করে নিতে পারেন। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা করে নিতে পারেন স্মার্ট কাস্টম 404 এরর পেজ, এটার মাধ্যমে করে নিতে পারেন, অথবা এলিমেন্টর দিয়েও করে নিতে পারেন। এবং এই ধরনের আরও কিছু প্লাগইন আছে, এই প্লাগইন দিয়ে আপনারা একটা পেজ জেনারেট করে নিতে পারেন। বাট এটা ওয়ার্ডপ্রেসের বেলায়, ঠিক আছে, কিন্তু কোডিং ওয়েবসাইট এটা কাজ করবে না। বুঝতে পারছেন? হ্যালো, বোঝা গেছে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, কি আপনারা কি আজকে ক্লান্ত নাকি সবাই? আওয়াজ টাওয়াজ নাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন স্ট্রাকচার ডাটা কি জিনিস? স্ট্রাকচার ডাটা জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট, হ্যাঁ, সেটা তো আমরা হিউম্যান বিংরা দেখতে পারতেছি, তাই না? আমরা হিউম্যান বিংরা বুঝতে পারতেছি যে এখানে কোন ধরনের কন্টেন্ট আছে, কোন ধরনের ছবি আছে, লোগো কি, ঠিক আছে, আমরা এটা দেখতে পারতেছি। বাট এটা সার্চ ইঞ্জিন বটের জন্য ইজি করার জন্য, মানে সার্চ ইঞ্জিন বট তো আমাদের মতো মানুষ না, সে তো একটা এআই, তো তাকে বোঝানোর জন্য যে এটা কী ধরনের কন্টেন্ট বা কী ধরনের ওয়েবসাইট, এটার অথরকে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমাদেরকে আপনার একটা কোডিংয়ের মাধ্যমে বুঝাইতে হয়, একটা কোডিংয়ের মাধ্যমে আমাদের স্ট্রাকচার ডাটা প্রোভাইড করতে হয় সার্চ ইঞ্জিন বটকে ইজিলি বোঝানোর জন্য। এটাকে বলা হচ্ছে আপনার স্ট্রাকচার ডাটা। সো এই স্ট্রাকচার ডাটাটা আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, যেটা আপনার এই যে এখানে দেখেন, প্লিজ ক্রিয়েট ওয়ান অ্যান্ড আপলোড দ্য প্রোভাইডেড JSON-LD স্ট্রাকচার ডাটা টু ইয়োর ওয়েবসাইট। সেই যে দেখেন JSON-LD স্ট্রাকচার ডাটা, একটা কথা আছে না এখানে? জি স্যার। এটাকে কপি করবেন, কপি করে আপনারা একটা নতুন ট্যাবে এটা বসিয়ে পেস্ট করে দিবেন। এত কিছু চলে আসলো কেন? আচ্ছা, JSON-LD স্ট্রাকচার ডাটা কপি করলাম, কপি করে এখানে অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা এটা যদি যাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসের ভিডিওগুলো দেখে নিন, ভিডিওগুলো আছে কিনা আমি ঠিক শিওর না। আচ্ছা, তো এখন দেখেন আমি এখানে যদি যাই, এই যে দেখেন একটা ওয়েবসাইট jamesdflynn.com, একটা ওয়েবসাইট আছে না jamesdflynn.com, এখানে চলে আসবেন jamesdflynn.com। এখানে এসে আমরা এখন কি করব? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আপনার একটা স্ট্রাকচার ডাটা তৈরি করতে আসছি, ঠিক আছে, একটা স্ট্রাকচার ডাটা তৈরি করতে আসছি।
স্কিমা মার্কআপ জেনারেটর, জেসনএলডি স্কিমা মার্কআপ জেনারেটর। সো এখানে আমরা ধাপে ধাপে এই স্ট্রাকচার ডাটা জেনারেট করার জন্য এখানে কমান্ডগুলো দিব এবং তার রিফ্লেকশনে আমাদের যে কোডটা, সেই কোডটা আমাদের ডান পাশে শো করবে। ঠিক আছে, আমাদের ডান পাশে তার রেজাল্ট আমরা দেখতে পারবো। তো প্রথমে দেখেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার ডাটা তৈরি করতে চাই, আচ্ছা প্রথমে আপনাদের এটা দেখায় যে আমাদের ওয়েবসাইটে রিচ স্ট্রাকচার ডাটা আছে কি নাই, সেটা আগে আমরা চেক করি। আচ্ছা, স্ট্রাকচার ডাটা চেক করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে গুগল করব রিচ রেজাল্ট টেস্ট, এই কথাটা লিখে আমরা একটু গুগল করব, রিচ রেজাল্ট টেস্ট এটা লিখে গুগল করলে যে দেখেন তো আওয়াজ কি করে, আচ্ছা রিচ রেজাল্ট টেস্ট এটা লিখে গুগল করলে যে দেখেন আমাদের search.google.com, ঠিক আছে, এই যে গুগলের একটা প্রপার্টি, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখন দেখতে চাচ্ছি যে এখানে আপনার স্ট্রাকচার ডাটা আছে কিনা। সো আমরা এখন টেস্ট ইউআরএল এই বাটনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এটা এই যে দেখেন রেজাল্ট চলে আসছে। এটার মানে কি আমার স্ট্রাকচার ডাটা আছে? নাই। তো এখন স্ট্রাকচার ডাটা আমরা তৈরি করব। তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই জেসনএলডি, ঠিক আছে, এই প্ল্যাটফর্মটা ইউজ করব। সো এখানে প্রথমে কি বলতেছে দেখেন, সিলেক্ট দ্য টাইপ অফ মার্কআপ। আচ্ছা সাবিরুজ্জামান, আপনার ওখান থেকে অনেক আওয়াজ আসতেছে, স্ট্যাটিক আওয়াজ আসতেছে, ওটা আপনি একটু মিউট করে থাকেন। আচ্ছা দেখেন, এখানে আমাদেরকে এটা তৈরি করার জন্য যেটা বলা হচ্ছে, সিলেক্ট দ্য টাইপ অফ মার্কআপ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। হ্যাঁ, সো আমি কোন ধরনের স্ট্রাকচার ডাটা তৈরি করব, মানে আমার বিজনেসটা কি হবে, এটা কি লোকাল বিজনেস, পার্সন, প্রোডাক্ট, ইভেন্ট, ওয়েবসাইট নাকি অর্গানাইজেশন। সো আমি ধরেন দিলাম লোকাল বিজনেস। তো এখন সিলেক্ট লোকাল বিজনেস টাইপ। লোকাল বিজনেস টাইপ এটা এখন আমার কি রিলেটেড, হ্যাঁ আমার বিজনেসটা কি রিলেটেড। তো এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি এখানে অ্যাভেলেবল আছে। সো ধরেন আমি এটা দিলাম হেলথ অ্যান্ড বিউটি বিজনেস, দিয়ে নেম, আমার বিজনেসের নামটা কি, আমার বিজনেসের নাম হচ্ছে আপনার ডোমিনো। সো এখানে ডোমিনো দিয়ে দেই, বিজনেসের নাম ডোমিনো। ইউআরএল মানে আমার ওয়েবসাইটের ইউআরএল। সো ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর লোগো, হ্যাঁ, সো লোগোর ইউআরএল আর ওয়েবসাইটের ইউআরএল একই হয়, সো আমি লোগোর ইউআরএল ওইটাই দিলাম। এখন ইমেজ, যে কোনো ইমেজের একটা লিঙ্ক দিতে হবে, যে কোনো ইমেজের। তো সেই ক্ষেত্রে আমার এখানে তো মনে হয় না কোনো ইমেজ আছে। আচ্ছা যদি না থাকে, হ্যাঁ আপনার পোস্টে থাকতে পারে, আপনি তো পোস্ট করছিলাম। আচ্ছা দাঁড়ান দেখে নিই। ও আচ্ছা হ্যাঁ, পোস্ট তো করছিলাম। ছবি 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 তো নাই, দাঁড়ান দেখে নিই। ভাই আপনি উইদাউট পিকচার আপলোড পোস্ট করেছিলেন, পিকচার দেন নাই। আচ্ছা তাহলে তো ছবি নাই। আচ্ছা সমস্যা নাই, ছবি নাই তো প্রবলেম না। এখন ডেসক্রিপশন, আমার হোম ওয়েবসাইটে পেজে যে ছবিটা আছে ওইটা ইউজ করা যাবে না? না, এটা তো থিমের সাথে স্যার আপনি গত ক্লাসে একটা পিকচার আপলোড করেছিলেন হ্যান্ড মিক্সচার গেমিং এ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ছবি দিচ্ছি না, ছবি না দিলেও হবে। বাট ছবি যদি দেওয়া হয় তাহলে কি করবেন, ওইটাও তো আপনাদের দেখানোর দরকার, তাই না? আচ্ছা তাহলে দেখে দিই কোন জায়গায় পোস্ট করছিলাম, দাঁড়ান। কোথায়? হ্যান্ড মিক্সারে ছবি দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ভিউতে যাই। হ্যান্ড মিক্সার, এটাকে দিয়েছিলাম আপনার ফিচার ইমেজ হবে না, ঠিক আছে, ফিচার ইমেজ হবে না। হোমমেড ক্যাট ফুড, আচ্ছা ধরেন এখানে আমি একটা ছবি আপলোড করি, হ্যাঁ, আমি এডিট পোস্টে যাব। এডিট পোস্টে গিয়ে এখানে আমি একটা প্রথমে তো কিছু লিখতে হয়, হালকা পাতলা প্যারাগ্রাফ। ধরেন আপনার এখানে কি বলা যায়, একটা কন্টেন্ট নিয়ে আসি। তাহলে ছবি দিলে আবার কেমন দেখায়। স্যার কন্টেন্টটা কি কপি মানে
ছবি সহ কপি করলে হয়ে যাবে না? কপি তো করতে পারেনি, কপি করা দেখাই দিছি না। হ্যাঁ সেটাই আর কি, তখন থেকে তখন সেটা নিয়ে তাহলে তারপর এবার video দেখেন করবো। আপনাদের ছবি যদি আপলোড করতে হয় সেটা কিভাবে আপলোড করবেন ওইটা দেখাই দেই। কোথায় গেল, কারণ এই ছবিটা আমি ইউজ করব। হ্যাঁ, তো আপনার ওয়েবসাইটের ছবি কখনো ডিরেক্ট আরেকটা ওয়েবসাইট থেকে সেভ করবেন না, ডাউনলোড করবেন না। যেটা করবেন সেটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট ইউজ করবেন, বাট কোনো ওয়েবসাইটের ছবি ডিরেক্ট আপনার ওয়েবসাইটে সেভ করবেন না, এতে আপনার ওয়েবসাইটের কিন্তু ক্ষতি হবে। so এখন আমি ওই ছবিটা এখানে নিয়ে আসার জন্য প্লাসে যাব, ইমেজ, আপলোড, এই যে ছবিটা ওপেন, ঠিক আছে চলে আসছে। সো এটাকে আমি আপনার সেন্টার অ্যালাইন করে দিলাম, আপডেট করে দেই, ডান। এখন একটু ভিউ করি, এই যে ছবি চলে আসছে, তাই না? এখন এই ছবিটার একটা ইমেজের ইউআরএল আমাকে দিতে হবে। সো ইমেজ ইউআরএল কিভাবে নিব? ছবির উপর হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে এই যে দেখেন কপি ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন ইমেজ, এখানে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? পারবো সবাই? ইমেজ আপলোড করা, ইমেজের অ্যাড্রেস কপি করা পারবো তো? কতবার ঠিক আছে? ও শিখাইতেছিলাম, আচ্ছা তাহলে আমার খেয়াল নাই। আচ্ছা তাহলে এখন আসেন, আমার একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমি এটাকে কপি করলাম, র্যান্ডম একটা ডেসক্রিপশন আমি কপি করে এখানে দিলাম। বাট আপনারা আপনাদের ওয়েবসাইটের কন্টেন্ট দিবেন, হ্যাঁ, এবং এটা যেন অথেন্টিক হয়, দ্যাট মিন্স ইউনিক যেন হয়, কপি যেন না হয়। তারপর আসেন অ্যাড্রেস। অ্যাড্রেস আমাকে দিতে হইলে একটা ফেক অ্যাড্রেস দিতে হয়, ফেক নেম। না, ডেসক্রিপশনটা আমরা কিসের উপর বেস করে বিল্ড করব? আপনাদের অ্যাবাউট আস পেজের উপর বেস করে দিবেন, হ্যাঁ, মানে বিজনেস সম্পর্কে আপনারা বলবেন, আপনাদের বিজনেস রিলেটেড। সো আমি এখান থেকে একটা ফেক অ্যাড্রেস নিয়ে আসলাম, এটা আমি অ্যাড্রেসে বসাবো সিটি মেমফিস, সিটি হচ্ছে মেমফিস, মেমফিস দিলাম। স্টেট, স্টেট হচ্ছে টেনেসি নাকি? স্টেট টেনেসি। জিপ কোড কত? জিপ কোড হচ্ছে এটা, কপি করলাম, বসায় দিলাম। কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ দিলেও হয়। আচ্ছা ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আছে? দেখেন নেক্সট অপশনগুলো কি, ল্যাটিটিউড লঙ্গিটিউড। ল্যাটিটিউড লঙ্গিটিউড কি জিনিস বলতে পারবেন? কি ভাই পারবো? বলেন তো। ল্যাট লং বলতে বোঝা হচ্ছে ভাই আমাদের কোনো অ্যাড্রেসের যে গুগল আর্থ থেকে আমরা যেটা বের করতে পারি সেই অ্যাড্রেসটা আসলে হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার একটা মানে আইপি থাকে বা একটা কোড নাম্বার থাকে ভাই। হ্যাঁ আপনার বাংলায় যেটাকে বলা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আপনারা পড়ছেন না ভূগোলে? কি ভাই? হ্যাঁ ওই ধরনের আপনার একটা আপনার এটা তো গুগলের হ্যাঁ 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 ভূগোলের টার্ম, ঠিক আছে? এটা মূলত আপনি প্রিসাইজ করতে পারবেন, মানে আপনি যদি ল্যাটিটিউড লঙ্গিটিউড জানেন কোন একটা পার্টিকুলার কোন কিছু একটা অ্যাড্রেসের, তাহলে একেবারে প্রিসাইজ জিনিসটা আপনি একেবারে পিন পয়েন্ট করতে পারবেন যে এটা কোথায়। হ্যাঁ সো ওই ধরনের একটা ব্যাপার। তো এখন আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি আনতে হয় সো আমাকে চলে যেতে হবে আপনার ম্যাপস ডট গুগল ডট কম বা গুগল ম্যাপস লিখে আপনারা যদি সার্চ করেন তাইলেও হবে। এবং এখানে এসে আমি যে অ্যাড্রেসটা দিছি এই অ্যাড্রেসটা আমি একটু কপি করে এইখানে বসায় দিব। বসায় দিলে ধরেন এখানে যদি আমি যাই, সো এই যে দেখেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার আমার উপরে যে অপশনটা আসছে ইউআরএল এ, এই ইউআরএল এর আমি একটু শেষের দিকে যাইতে থাকবো, একটু শেষের দিকে যাইতে থাকবো। শেষের দিকে গেলে এই যে দেখেন আমার এই যে ওই যে ওইখানেও শো করছে, যেখানে ওই যে ভিউটা ওইখানেও শো করছে যে নিচে 32 আর 97। হ্যাঁ 32 আর 97, হ্যাঁ। সো এই যে দেখেন এটা হচ্ছে আমার ল্যাটিটিউড, ঠিক আছে? আর নেগেটিভ সাইন যেটা ওটা হচ্ছে আমার লঙ্গিটিউড, ঠিক আছে? সো আপনি এখান থেকেও পাবেন, এখান থেকেও পাবেন, বাট এখান থেকে কপি করাটা আপনার ইজি হবে। সো এটা আপনি ল্যাটিটিউড, এটাকে কপি করেন,
এটাকে কপি করে এখানে এটা বসায় দেন, আর লঙ্গিটিউড এটা পরের অংশটা, এই পরের অংশটা কপি করেন, কপি করে এখানে এটা আপনি বসিয়ে দেন। বসানোর পর ইনক্লুড এ ম্যাপ। সো ইনক্লুড এ ম্যাপ বলতে এই যে টোটাল ইউআরএলটা আমরা কপি করে নিব, কপি করে এইখানে আমরা এটা বসিয়ে দিব। সো বসানোর পর এখন বিজনেস আওয়ার, হ্যাঁ, কবে কবে আমাদের ওপেন আছে, যেমন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। হ্যাঁ, সো মানডেতে ধরেন আমি বললাম সকাল 9টা থেকে আপনার রাত 9টা। ভাইয়া অলওয়েজ ওপেন এমন কোনো সিস্টেম নেই? অলওয়েজ ওপেন আপনি 24 আওয়ার্স, এখানে 24 আওয়ার্স না দেখা যাচ্ছে না, এখানে অপশন নাই মনে হয়, নাই অপশন নাই। আচ্ছা জাস্ট 27 ওপেন থাকে, তো সেটা সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন তাহলে 9 to 9 দিতে পারেন, ঠিক আছে, 9 AM to 9 AM এটা দিলেন, ওপেন ক্লোজ, আবার এটা ওপেন ক্লোজ, তাহলে হয়ে গেল। কি বলেন, হয়েছে না 24 আওয়ার? জি ভাইয়া। একেবারে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা ক্লোজ, আবার পরের দিন সকাল 9টা শুরু আবার, ঠিক আছে, মানে ওইভাবে দিতে পারেন আর কি। আমি ধর এটা 9 PM দিলাম বা 7 PM, আচ্ছা যাই হোক আমি এটা আপাতত দিলাম 9 PM, AM, PM। ওকে, PM। এখন আসেন কন্ট্যাক্ট টাইপ। কন্ট্যাক্ট টাইপ ধরুন আমরা এখানে দিলাম আপনার কাস্টমার সার্ভিস। এখন এখানে ফোন নাম্বার, আচ্ছা ওইটা ক্লোজ করে দিছি। ওকে, ফোন নাম্বার নিয়ে আসতে হবে, ফেক নেম জেনারেটর থেকে একটা ফোন নাম্বার নিয়ে আসি। এটা না দিলেও সমস্যা নাই, হ্যাঁ, আপনি যদি ফেক ফোন নাম্বার নাও দেন এটাও কোনো ইস্যু না, কোনো সমস্যা হবে না। আমি এটা স্যার আমাদের ওয়েবসাইটেও কি ফেক নেম জেনারেটর এখান থেকে কপি করব? ফেক নেম জেনারেটর থেকে হ্যাঁ কপি করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। সেই দেখেন আমাদের ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার রেডি। এখন আমাদের এই যে দেখেন এই অংশটা আমাদের কি ব্ল্যাঙ্ক ছিল না একটু আগে, একদম সাদা ছিল না, এখন দেখেন তো এখানে কিছু কোড চলে আসছে না। এই কোডটা যদি আপনাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে যদি হয় তাহলে আপনারা বসায় দিতে পারবেন। কোথায় বসাবেন আমি দেখাচ্ছি। আর যদি এটা আপনাদের কোডিং হয়, কোডিং হইলে এটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন, ঠিক আছে, এবং ক্লায়েন্টকে পাঠানোর পরে বলবেন যে তুমি এটা ডেভেলপারকে দিয়ে বসায় দাও, তোমার ওয়েবসাইটে এই স্ট্রাকচার ডাটাটা তোমার ডেভেলপারকে দিয়ে বসায় দাও। আর যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কোথায় বসাবেন, তাহলে আপনাকে যেটা বসাইতে হবে হেডারে বসাইতে হবে। সো আপনি অ্যাপিয়ারেন্সের থিম ফাইল এডিটরে চলে আসবেন, এখানে এসে আপনি থিম হেডারে আসবেন, এখানে আপনি ক্লোজ হেডের উপরে চলে যান, ক্লোজ হেড, হ্যাঁ, ক্লোজ হেডের উপরে এটা বসায় দিবেন, পেস্ট করে দিবেন, তারপর আপডেট করে দেন, ফাইল এডিটেড সাকসেসফুলি। এটা ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগবে, তারপর আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট ইউআরএল দেখে কি বলে, ঠিক আছে, এটা বসে গেছে, এটা একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় লাগবে। তো এটা হচ্ছে আমাদের আপনার স্ট্রাকচার ডাটা। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি হেডিং সেকশনে এটা বসাই দিতে পারেন ক্লোজ হেডের উপরে। আর এভাবে আপনার যদি এটা কোডিং হয় তাহলে আপনি ক্লায়েন্টকে এটা সেন্ড করে দিবেন এবং ক্লায়েন্টকে সেন্ড করে বলবেন যে এটা ডেভেলপারকে দিয়ে হেড সেকশনে যেন, ওয়েবসাইটের হেড সেকশনে যেন এটা বসায়। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ডাটা এর ব্যাপার। এরপর আছেন ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, সো ব্রোকেন লিঙ্ক মানে আমার কোনো একটা লিঙ্ক আপনার কাজ করতেছে না,
ঠিক আছে, আমার ওয়েবসাইটের কোন একটা লিঙ্ক, যেমন এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, বাট ধরেন এই লিঙ্কটা আমার কাজ করতেছে না, সো তখন এটাকে বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। সো ব্রোকেন লিঙ্কের সলিউশন আমরা কি করব? ব্রোকেন লিঙ্কের সলিউশন হচ্ছে আপনারা এটাকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, এই ব্রোকেন লিঙ্কটাই আপনারা, হ্যাঁ বলেন। স্যার রিকানেক্ট তো করতে পারি অন্য কোনো লিংকের সাথে আর কি। হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো জায়গায় রিডিরেক্ট করে দিতে পারেন, দ্যাট ইজ অলসো পসিবল। আপনারা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে নতুন একটা লিংক বসায় দিতে পারেন। ঠিক আছে, নতুন কোন একটা লিংক আপনি এখানে বসায় দিতে পারেন। সো এখানে অনেক সলিউশনই আছে। সো ধরেন আমি যদি এই লিংকটা উঠায় দিতে চাই, তো তাহলে আমি কি করব? আমি এখন ব্যাকএন্ডে যাব, এডিট পোস্ট, ঠিক আছে, এডিট পোস্টে আসলাম। এই যে দেখেন আমার এখানে এই যে লিংকটা, ঠিক আছে। এখন আমি যদি এটা উঠায় দিতে চাই, আমি এডিটে যাব, এডিটে গিয়ে আমি এখন এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, সো এই যে দেখেন এখন লিংক আছে এখানে, না স্যার। ঠিক আছে। সো এটাও একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে আপনি নতুন কোনো লিংক এখানে দিতে পারেন, নতুন কোন একটা লিংক। হ্যাঁ, সো ধরেন আমার ওইখানে ছিল স্ট্যান্ড মিক্সারের লিংক, আমি এখন এখানে ধরেন আমার হোম পেজের যে লিংক আছে সেটা আমি দিয়ে দিলাম, বাট অবশ্যই যেন রিলেভেন্ট হয়, রিলেভেন্ট যেন হয়। এখন স্ট্যান্ড মিক্সার আপনি এখানে আপনার হোম পেজের লিংকটা দিলেন, হ্যাঁ, বাট ওইখানে হোম পেজের কোনো অপশনই নাই, মানে স্ট্যান্ড মিক্সারের কিছু বলাই নেই, তাহলে কিন্তু আবার রিলেভেন্সি ওইখানে থাকবে না। সো আপনি যদি হোম পেজের কানেকশন করেন, তো মেক শিওর ওইখানে যেন স্ট্যান্ড মিক্সারের উপর কোনো একটা আর্টিকেলের থাকে, একটা সিনোপসিস যেন থাকে, ওইটা মেক শিওর করতে হবে। অথবা চাইলে আপনারা রিডিরেকশনও করে দিতে পারেন, কোন একটা লিংকে ওইখানে ক্লিক করলে ডিফারেন্ট আরেকটা লিংকে যাবে, ওইটার জন্য আপনারা একটা প্লাগইন ইউজ করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আমি অ্যাড নিউতে একটু চলে আসি। এখানে আপনারা রিডিরেকশন কি করতে যাচ্ছেন? রিডিরেকশন। সো রিডিরেকশন লিখে সার্চ করবেন, এই যে দেখেন একটা প্লাগইন চলে আসছে না, এটা ইনস্টল নাও, এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল প্লাগইনে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন রিডিরেকশন, একটু সেটিংসে আসবেন, সেটিংসে এসে ওয়েলকাম টু রিডিরেকশন, ওকে ঠিক আছে, আমরা কন্টিনিউ, ওকে গুড, আমাদের এটা ডান, কন্টিনিউ, রেডি টু বিগিন। সো এখন আমরা যদি এটা করতে চাই, কোন একটা লিংক যদি রিডিরেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ইউজ করতে হলে এই যে রিডিরেক্টস, এখানে আসতে হবে। রিডিরেক্টসে এসে এখানে দেখেন আমাদের সোর্স ইউআরএল আর একটা হচ্ছে টার্গেট ইউআরএল। সো সোর্স ইউআরএলটা হচ্ছে ফ্রম আর টার্গেট ইউআরএল হচ্ছে টু। মানে ধরেন আমাদের এই যে স্ট্যান্ড মিক্সারের যে লিংকটা, এটা ব্রেক হয়ে গেছে। সো কেউ যদি এখানে ক্লিক করে, তো সেক্ষেত্রে সে স্ট্যান্ড মিক্সারের যে আগে কন্টেন্টটা ছিল ওইখানে যাবে না, সে নতুন একটা কন্টেন্টে যাবে। সো সেই ক্ষেত্রে এইখানে সোর্স ইউআরএলটা আপনার যেটা পুরাতন ইউআরএল যেটা ব্রেক হয়ে গেছে, এটা সোর্স ইউআরএল এ দিবেন। আর টার্গেট ইউআরএল এ আপনি যেটা নতুন, যে জায়গায় তারা ডাইভার্ট হবে, সেটা আপনি প্রোভাইড করবেন। ঠিক আছে? জি স্যার। যেমন ধরেন আমি এটা যদি দেই, এটা দিলাম এখানে, ঠিক আছে। সো এক্সাক্ট ম্যাচ, অবশ্যই এক্সাক্ট ম্যাচ হবে। টার্গেট ইউআরএল ধরেন আমি বললাম এটা যাবে আপনার অ্যাবাউট আস পেজে, ঠিক আছে, অ্যাবাউট আস। এটা দিয়ে আমি কি চাচ্ছি? রিডিরেক্ট করতে যাচ্ছি। আমি এটাকে অ্যাড রিডিরেক্টে দিলাম, এই যে দেখেন আমার এটা চলে আসছে না, একটা রিডিরেকশন অ্যাড হয়ে গেছে না? জি স্যার। সো এখান থেকে আপনারা আপনাদের ব্রোকেন লিংকটাকে রিডিরেক্ট করে দিতে পারবেন কোন একটা অ্যাক্টিভ লিংকে। ঠিক আছে? সো এগুলা বিভিন্ন সলিউশন আছে। আপনার ওয়েবসাইটে যদি লিংক ব্রোকেন থাকে, আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, রিপ্লেস করতে পারেন, চাইলে আপনি রিডিরেক্ট করে দিতে পারেন। এখন আসেন, ব্রোকেন লিংক কি রিকভার হয় না?
ব্রোকেন লিংক আপনি আপনার, হ্যাঁ, রিকভারও হয়, রিকভারও পসিবল। দেখা গেছে আমার একটা কোনো পোস্ট একটা লিংকের আন্ডার মানে একটা আন্ডারে আছে, মানে একটা হ্যাঁ পার্টিকুলার লিংকে একটা পোস্ট আছে, কিন্তু হ্যাঁ। লিংক ব্লক হওয়ার কারণে আমি ওইখানে ক্লিক করলে আমি ওই পোস্টে কিন্তু আর যেতে পারছি না। হুম হুম কিন্তু হুম। আমার ওইখানে যাওয়াটা দরকার, সেক্ষেত্রে তো আমার ওইটা রিকভারি বা রিপেয়ার করার একটা হ্যাঁ থাকলে ভালো হতো না? হ্যাঁ, আপনি রিপেয়ার যদি করতে চান তো সেই ক্ষেত্রে একজন ডেভেলপারকে দিয়ে এটা রিপেয়ার করাইতে হবে। আর রিকভার যদি করতে চান তো সেই ক্ষেত্রে আপনি পেজটাকে ডিলিট করে নতুন আরেকটা পেজ ক্রিয়েট করে ওই লিংকটা এখানে বসায় দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা অল্টারনেটিভ অপশন ভাইয়া। হ্যাঁ, অল্টারনেটিভ। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসেন, আমাদের যদি ব্রোকেন ইমেজ হয়, ঠিক আছে, সো ব্রোকেন ইমেজ মানে আমার ধরেন এই যে ইমেজটা, হ্যাঁ, সেই ইমেজটা আমার আসতেছে না, লোড হচ্ছে না, ঠিক আছে, বাট স্পেসটা আবার ঠিকই আছে, আমার উপরে কন্টেন্ট আছে, নিচে কন্টেন্ট আছে, বাট মাঝখানে আমার আসতেছে না, ইমেজটা আসতেছে না। তার মানে ইজিলি বোঝা যাচ্ছে যে আমার এখানে হয়তো একটা ইমেজ ছিল, বাট নাও ইট ইজ ব্রোকেন। ঠিক আছে, আমার এখানে আগে একটা ইমেজ ছিল, বাট এখন এটা ব্রোকেন, এখন আর এটা ইমেজটা নাই। সো যদি এটা হয় তো তাহলে আমরা এটাকে বলি আপনার ব্রোকেন ইমেজ। এবং এই ব্রোকেন ইমেজের সলিউশন কি? ব্রোকেন ইমেজের সলিউশন হচ্ছে এটাকে আপনার রিমুভ করা, ঠিক আছে, মানে রিপ্লেস করা। এই ব্রোকেন ইমেজ মানে এটাকে আপনার বাতিল হয়ে গেছে, সো আমি এটাকে রিমুভ করে এখানে নতুন একটা ইমেজ বসাবো। সো সেই ক্ষেত্রে আমি ব্যাকএন্ডে চলে আসব। ব্যাকএন্ডে আমার যে জায়গায় এটা ছিল পোস্ট, কোন পোস্ট এটা, বেস্ট হ্যান্ড মিক্সার। আচ্ছা, আমি তো এইখান থেকে যেতে পারি। ও আচ্ছা, আমি তো অলরেডি ব্যাকএন্ডে আসি। আচ্ছা, তো এই যে ইমেজটা, হ্যাঁ, সো এই ইমেজটা এখন আমাকে কি করতে হবে, এই যে রিপ্লেস, আমি এটা আপলোড, এখান থেকে আপনি নতুন একটা ইমেজ, আমার এখানে কি কোনো ইমেজ আছে হবে, এটা দিলাম পেন, ঠিক আছে। সো ইমেজ কি এখন আছে? জি আছে ভাইয়া। ওইটা নাই, এটা নতুন ইমেজ না, এটা তো রিপ্লেস নতুন করে নতুন ফেলছে। আসছে ভাইয়া। জি। হ্যাঁ, সো এইভাবে আপনি এটাকে রিপ্লেস করে দিতে পারেন। আপনার যে ইমেজটাতে প্রবলেম আছে ওইটাকে আপনি রিপ্লেস করে দিতে পারেন, অথবা এটাকে আপনি রিমুভও করে দিতে পারেন। আপনার যদি ইমেজ, আপনি যদি মনে করেন যে না আমার দরকার নেই ইমেজ, তো সেই ক্ষেত্রে আপনি এটা এই যে রিমুভ ইমেজ, হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি এটাকে রিমুভও করে দিতে পারবেন, ঠিক আছে। সো ইট ইজ আপ টু ইউ, আপনি চাইলে এটাকে রিপ্লেস করতে পারেন, অথবা চাইলে আপনি টোটাল ইমেজটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আমি আপাতত একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, আমার তো এটা মিডিয়া লাইব্রেরিতে থাকার কথা, এই যে আছে, সিলেক্ট, ওকে। সো এটা হচ্ছে আমাদের যদি ওয়েবসাইটে ব্রোকেন ইমেজ পাওয়া যায় সেটার একটা সলিউশন। আর তারপর আচ্ছা, আর কোথায় ছিল, আচ্ছা, গুগল মাই বিজনেস পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি তো এখন দেখালেন যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে তাহলে আমরা ইমেজটা প্লেস করে দিব বা সলিউশনটা করব। হ্যাঁ, এখন যদি অ্যাক্সেস না থাকে সেক্ষেত্রে কি করব এখন? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেক্ষেত্রে আপনাদের এখানে এই যে দেখেন এই ধরনের একটা টেবিল আছে না, জি, এই টেবিলটাকে ধরেন আপনি কপি করলেন, কপি করে এখানে এটা বসায় দিলেন, ঠিক আছে। বসায় কোন পেজে কোন ইমেজ ইউআরএল যেটা ব্রোকেন, এবং সেটা আপনি এখানে ইমেজের ইউআরএলটা কপিটা দিলেন এবং পেজের নামটা দিলেন, ঠিক আছে। দিয়ে ক্লায়েন্টকে বলবেন যে এই ইমেজগুলো আমি পাইছি যেগুলো ব্রোকেন হয়ে গেছে, এখন তুমি এটা হয় রিপ্লেস করতে পারো অথবা তুমি ডিলিট করে দিতে পারো, এটা আপ টু ইউ, ঠিক আছে। তার মেসেজটা কি এই গাইডলাইনে লিখে দিতে হবে? না, মেসেজ কখনো গাইডলাইনে লিখবেন না, মেসেজে লিখবেন, ঠিক আছে। মেসেজ বলতে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি তার সাথে আপনার কথা হয় তাহলে এটা আপনার মেসেজ আপনি দিবেন, অথবা আপনি যদি আউটসাইড থেকে জোগাড় করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা স্কাইপে দিতে পারেন বা হোয়াটএভার মেসেঞ্জারও দিতে পারেন। এই যে আমরা যখন বলবো যে এটা হয় রেখে দিব না হলে রিমুভ করে দিবেন, তো সেটা কি এখানে মেনশন করতে হবে না না, আলাদা করে রেখে mention দিবেন করতে হবে? তো না, রিপ্লেস করতে হবে। হ্যাঁ, রিপ্লেস করবে বা রিমুভ করবে, হ্যাঁ, এটা কি এখানেই মেনশন করবে নাকি আলাদাভাবে? আলাদাভাবে মেনশন করবে, গাইডলাইনে কোনো মেসেজ দিবেন না, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি,
আচ্ছা এখন দেখেন গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস এটার নাম আপনারা মনে হয় না শুনছেন, দুই একজন হয়তো শুনে থাকতে পারেন। এখন গুগল মাই বিজনেস জিনিসটা কি? এটা হচ্ছে আপনার একটা প্রোফাইল। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। সাপোজ ধরেন আমি যদি গুগল করি, আপনার কি দিয়ে গুগল করব, ধরেন আরং লিখে একটু গুগল করে দেখি, আরং। সো আরং লিখে গুগল করলে এখানে আরং লিখে গুগল করলে যে এখানে আসছে। আরঙের আসলে অনেকগুলো আছে, আমি যদি একটাতে আসি, সেই যে দেখেন। সো এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে? আরঙের গুগল বিজনেস প্রোফাইল। এই যে ডান পাশে একটা অপশন চলে আসছে না, দেখা যায়? জি ভাইয়া, জি আসছে ভাইয়া। সো এটা হচ্ছে আরঙের গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে? এবং এখানে আপনি কি জানতে পারবেন? তার ওপেনিং আওয়ার, ঠিক আছে, ক্লোজিং আওয়ার কোথায়, তার অ্যাড্রেস কোথায়, তার এটা ওয়েবসাইট দেখতে পারবেন, তার ডিরেকশন যদি চান আপনি আপনার লোকেশন থেকে সেটা দেখতে পারবেন, ঠিক আছে? সো এই যে কখন কখন তার ট্রাফিক থাকে বেশি বা কম, এখানে রিভিউ কেমন। সো এটাকে বলা হচ্ছে আপনার একটা গুগল বিজনেস প্রোফাইল। এবং এই গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে আপনি আপনার বিজনেসের ইনফরমেশনগুলো লোকালি আপনার যারা কনজিউমার আছে ওদের কাছে আপনি ইনফরমেশনগুলো দিতে পারেন আপনার বিজনেস রিলেটেড। হ্যাঁ, যেমন আপনার অ্যাড্রেস দিতে পারেন, আপনার ওপেনিং ক্লোজিং আওয়ার দিতে পারেন, আপনার রিভিউগুলো তারা দেখতে পারবে, ঠিক আছে? আপনার কোনো পোস্ট থাকলে সেটা দেখতে পারবে। সো লোকালি আপনার কনজিউমার অ্যাট্রাক্ট করার জন্য আপনি এই ধরনের গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে সেটা আপনি সার্চ ইঞ্জিনে দেখাইতে পারবেন আপনার ভিজিটরদের। সো এটাকে বলা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এবং গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনের যে ব্যাপারটা, এটা আপনাদের পরে দেখাবো। এটা আপনাদের একটা ক্লাস আছে, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের বিজনেস প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন। এখন দেখেন মোবাইল ফ্রেন্ডলি। সো গুগল বিজনেস প্রোফাইল ক্লিয়ার, বা গুগল মাই বিজনেস? জি ভাইয়া, জি ভাইয়া। সো এটা আপনি গুগল মাই বিজনেসও বলতে পারেন অথবা গুগল বিজনেস প্রোফাইলও বলতে পারেন, একই জিনিস। এখন দেখেন মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইটটা যদি না হয়, হ্যাঁ, যদি না হয় তাহলে এখানে আসলে আমাদের কিছু করার নাই। এটা আমাদেরকে ডেভেলপারকে দিয়ে এটা মোবাইল ফ্রেন্ডলি করে নিতে হবে যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়। আর যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে তো আর কিছু করার নাই, বাট যদি না হয় তো সেক্ষেত্রে আমাদেরকে একজন ডেভেলপারকে দিয়ে এটার সলিউশনটা করে নিতে হবে। আর পেজ স্পিড ইনসাইড মানে আমাদের ওয়েবসাইটটা কি স্লো লোডিং হচ্ছে নাকি ফাস্ট লোডিং হচ্ছে। হ্যাঁ, তো টার্গেট হচ্ছে ফাস্ট লোডিং করা, জিনিসটা যেন আপনার স্লো না হয়। আপনার টার্গেট থাকবে যে ওয়েবসাইটের আপনার লোডিং টাইম এটা যেন 4 সেকেন্ড হয়। হ্যাঁ, সো সাপোজ ধরেন আমি ধরেন আপনার আরঙেই যদি যাই, ঠিক আছে, এবং এখান থেকে ধরেন আমি পিংডম ইউজ যদি করি, ঠিক আছে, আরঙের হোম পেজের রোলটা আমি কপি করলাম, কপি করে আমি এটা এখানে দিলাম। টেস্ট ফ্রম আপনার এখানে তো আবার সব অপশন অ্যাভেলেবল না, বাংলাদেশ নেই, না বাংলাদেশ নেই, তো এটা ইউজ করা যাচ্ছে না। আমি তাহলে জিটি ম্যাট্রিক্স নিয়ে আসি। জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স এখানে নিয়ে এসে আরং টেস্ট ইউর সাইট। সো যেটা বলতেছিলাম, আপনার টার্গেট থাকবে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম যেন আপনার 4 সেকেন্ডের কম হয়, লেস দ্যান 4 সেকেন্ড। হ্যাঁ, লোডিং স্পিড টাইমটা যেন 4 সেকেন্ডের কম হয়। এক বড় ওয়েবসাইট তো সময় লাগতেছে। বাট এটাও তো কানাডা থেকে লোকেশন, হ্যাঁ ব্যাংকে করে চলে গেছে রে। এটাও আসলে কারেক্ট রেজাল্ট না, কারণ এটা না ভাই, আচ্ছা কারেক্ট না, কারণ পারফরম্যান্স গ্রেডের অবস্থা মারাত্মক খারাপ, মারাত্মক। হ্যাঁ, ঠিক আছে? কানাডা থেকে তো হয় জানো, মারাত্মক খারাপ। তো যাই হোক, এটাও আসলে খুব একটা প্রপার রেজাল্ট দিতে পারে নাই। আচ্ছা,
তো এভাবে আপনারা দেখবেন জিনিসগুলো আপনাদের মানে সাইট স্পিডটা মেজার করবেন। বাট সাইট স্পিড মেজার করতে যদি দেখেন যে আপনাদের ভালো না, তো সেক্ষেত্রে আপনারা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তো কিছু প্লাগইন ইউজ করতে পারেন, যেমন আপনার WP রকেট আছে, নাইট্রোপ্র্যাক আছে, পারফরম্যাট্রিক্স আছে, হ্যাঁ এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো প্রিমিয়াম প্লাগইন, হ্যাঁ প্রিমিয়াম প্লাগইন, এগুলো খুবই ভালো। বিশেষ করে আপনার WP রকেট, তারপর নাইট্রোপ্র্যাক, এগুলা ক্যাশিং প্লাগইন, তো এগুলা আপনার ওয়েবসাইটটাকে মানে খুব ভালো করবে, ভালো বুস্ট করবে। আর যদি কোডিং হয় তো সেক্ষেত্রে প্লাগইন আসলে আপনি ইউজ করলে হবে না, তখন আপনাকে এটা ডেভেলপারকে দিয়ে সলিউশন করতে হবে। আর সোশ্যাল মিডিয়া আপনার ওয়েবসাইটে যদি থাকে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হ্যাঁ সো যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি দেখেন যে এই ধরনের সোশ্যাল মিডিয়া আছে, তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অফার করতে পারেন যে তোমার ওয়েবসাইটের তো সোশ্যাল অ্যাকাউন্ট আছে, এখন একটা সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজ যদি চাও, মানে ম্যানেজার যদি তুমি চাও যে আমার এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো কেউ ম্যানেজ করবে, পোস্ট করবে, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন রান করবে, তো সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। মানে আমাদের এখানে মূলত কাজটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ক্লায়েন্টকে অফার করা, তার ওয়েবসাইটে যেন এটা করা যায়, মানে একটা কাজের স্কোপ পাওয়া যায়, ওই ধরনের অফার করা। এটাই হচ্ছে মূলত আমাদের সোশ্যাল মিডিয়া। এখানে আমাদের কিছু করার নেই, বাট আমরা ক্লায়েন্টকে এটা অফার দিতে পারি যে তোমার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার হয় সেক্ষেত্রে আমাকে তুমি হায়ার করতে পারো বা আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো, আমি সেক্ষেত্রে এটা কন্টেন্ট ক্যালেন্ডার মেনটেন করা বা অ্যাড ক্যাম্পেইন রান করা ওটা আমি তোমাকে করে দিতে পারবো। তো এটাই হচ্ছে গাইডলাইনে মেনশন করবে। হ্যাঁ গাইডলাইনে মেনশন করে দিতে পারেন, এই যে এখানে বলতে পারেন। হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের টোটাল এসইও গাইডলাইনের বিভিন্ন পার্ট। সোফার যেগুলো আলোচনা করলাম, এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আমি নেক্সট টপিকে। আমাদের সলিউশনটা কি আপনি এই যে এই গাইডলাইনে যা যা আছে শুধু সেগুলোর উপর? বুঝি নাই কি মানে স্যার সলিউশনটা মানে এখানে যা যা মানে স্টেপ আছে ওগুলোর উপরই? কারণ হচ্ছে ওয়েবসাইট অডিটে আরো অনেকগুলো ছিল যেগুলো এখানে নেই। ওগুলা হয়ে যাবে, এখানে আপনাদেরকে যেগুলো দেখেছি এগুলাই হলো আসল। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করলে এগুলো অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছি। আমাদের পরবর্তী যে বিষয় এগুলো নিয়ে আলোচনা হবে, ওইগুলো কি সেম এইগুলোর মতো একটু ক্রিটিক্যাল লেভেলের? মানে এসইও যেটা করছি আমরা, হ্যাঁ বর্তমানে করলাম, হ্যাঁ এটা আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আর কি। যেমন ওয়েবসাইট অডিট করে তার যে একটা সলিউশন গাইডলাইন দিলেন, মানে অনেকগুলো ছোট ছোট বিষয় পার্টিকুলার একটা এক্সটেনশন দিয়ে হোক বা একটা ওয়েবসাইট দিয়ে মানে এই সলিউশন গুলো দিতে হয়, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। পরবর্তীতে আমাদের যে টপিকস এর উপর আলোচনা করবেন আপনি, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ইভেন আমার এক ছোট ভাই সে অন্য একটা আইটি তে করছে, হ্যাঁ আমার আগে থেকে ক্লাস করছে আর কি। অলরেডি সে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, লিঙ্কডইন, এই যে আর কোথায় কোথায় যেন মার্কেটিং এর কাজগুলো করছে। পরে আপনার এই যে গুগল যে অ্যাড ক্যাম্পেইন আছে, অ্যাড রানের বিষয়গুলো সে করে আর কি, ডুয়াল কারেন্সি কার্ড করে নিছে। তো ও মানে যেভাবে তার যে একটা রান দেখলাম, তো মনে হয় যে খুব সহজে ও মানে বিষয়গুলো শিখে গেছে আর কি। তা আমার কাছে এই আমাদের বর্তমান টপিকটা একটু কঠিন মনে হচ্ছে। পরবর্তীতে এই কাজগুলো আমরা করলে কি এর থেকে আরো সহজ হবে না আরো মানে এই সিমিলার না জটিল হবে? মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কাজগুলো আছে, মানে এড ক্যাম্পেইনের যে বিষয়গুলো আছে। আচ্ছা, আপনি তো আসলে অনেক বড় একটা কোশ্চেন করছেন। এটার অ্যানসারটা যদি আমি আপনাদের দেই, সেটা হইতেছে দেখেন জিনিসগুলা আমি যদি শর্ট করে আপনাদের বলি, ঠিক আছে, বা আমি কিন্তু আপনাদের অনেক কিছু দেখাইছি, এই যে জিটি ম্যাট্রিক্স দেখাইছি, পিংডম দেখাইছি, আমি জিনিসগুলো বলে দিছি কোনটা কতটুকু কি হইতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক কিছু বলছি, তো এই কারণে আপনাদের কঠিন লাগতেছে। এখন আমি যদি আপনাদের শর্টকাট করে বলতাম, ঠিক আছে, আমি যদি আপনাদের বলতাম আপনারা এখানে যাবেন, গিয়ে দেখবেন, যদি এটা হয় ডান, আপনার সার্ভার লোকেশন কোথায় আছে এটা দেখার দরকার নেই, ঠিক আছে, এভাবে শর্টকাট করে যদি বলতাম তাহলে কেমন লাগতো? সোজা লাগতো না কঠিন লাগতো? না অবশ্যই ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, হ্যাঁ কিছু মনে করবেন না ভাইয়া। আমি ভাইয়া রিসেন্টলি 2-3টা কোর্সের দেখলাম ভাইয়া, মানে আমার এই ক্রিয়েটিভ এড এর মতো যারা কম্পিটিটর আছে বা প্রতিষ্ঠান আছে,
তারা ভাই ইউজুয়ালি স্টার্ট করে হচ্ছে ভাই ফেসবুক, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম দিয়ে স্টার্ট করে। হ্যাঁ, তো কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে যে এসইও থেকে ভাই ওই পার্ট গুলো একটু ইজি। হ্যাঁ, তো যারা আসলে ওই দিক থেকে স্টার্ট করে তো তারা মনে করতেছে তারা খুব আগায় গেছে বা খুব ইজি, এই জন্য ভাই ব্যাপারটা এরকম হয়েছে। হ্যাঁ, বাট এসইও তো ভাই আমার কাছে যেটা পার্সোনাল ওপিনিয়ন যে কম্পারেটিভলি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে এসইওটা একটু হার্ড, তাই ভাইয়ের কাছে হয়তো বা একটু হার্ড মনে হচ্ছে। হ্যাঁ, বাট এখানে আমরা যদি টেকনিক্যাল ফেসবুক, টেকনিক্যাল একটু হ্যাঁ ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ ভাই, এখানে এখানে একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এই জন্য মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। বাট ফেসবুকের যে ক্যাম্পেইনটা সেটা তো ভাই আসলে মুখস্থ জিনিস, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, তো এই জন্য ওইটা একটু ইজি আমার কাছে মনে হয়। ইজি, এক্স্যাক্টলি। বাট ওইখানেও আমি ক্রিটিক্যাল ভাইয়া পার্ট আছে, ঠিক আছে, ওইখানেও হ্যাঁ ভাই, ক্রিটিক্যাল আর কি পার্ট যে আছে। যেভাবে শেখায় আর কি, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আর তো ভাই তাছাড়া আপনার আপনি অ্যাডভান্স যে এসইও করার জন্য অনেক আইটি ফার্মে যোগাযোগ করছিলাম, আলটিমেটলি মানে ক্রিয়েটিভ আইটি সন্ধান পাইছি। হ্যাঁ, এখানে আমি অ্যাডভান্স এসইও করতে চাইছিলাম, কিন্তু আপনাদের যাদের সাথে আমার কথা হয়েছে তো ওনারা বললো যে ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু এই কোর্সটা কখনোই করতে চাইনি, ডিজিটাল মার্কেটিং শিখবো করবো। কিন্তু আজকে এই ক্লাসগুলো করার পরে মনে হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কাজ তো মানে অবশ্যই এর থেকে আরো ডিফিকাল্ট। হ্যাঁ, ডিরেক্ট আমি যদি অ্যাডভান্স এসইও তে অ্যাডমিশন দিয়ে নিতাম কোনো একটা ফার্মে, তাহলে মনে হয় না আমার দ্বারা পসিবল। এক্স্যাক্টলি। আজকে মনে হচ্ছে না। ভাই অ্যাডভান্স তো তখনই হয় যখন আপনি বেসিকটা কমপ্লিট করতে পারবেন, বেসিক ছাড়া তো অ্যাডভান্স কমপ্লিট হয় না। ওই যে ভাইয়া অনেক ফার্ম আপনার এইভাবে বলছে যে আপনার কম্পিউটার বেসিক জানা থাকলে আপনি অ্যাডভান্স এসইও করতে পারেন। এই ভাই অনেকে অনেক কিছু বলে, আসলে সবকিছু তো সব সময় সত্যি হয় না। ফাইনালি এইসব বলে আমার 25,000 টাকা নিয়ে গেছে, এইসব বললেই বাংলাদেশে। তাই মাত্র 25,000? টাকা ভাইয়া। আচ্ছা ঠিক ভাইয়া আছে। আমার 1295 আচ্ছা টাকা খরচ হয়েছে, কিন্তু আমি আসলে কিছুই শিখতে পারিনি। 1295? ওগুলা ভগাস। আচ্ছা, না ভাই, টিম ভাইয়া, থেকে তো মানে ভাইয়া আমি বাঁচে গেছি আর কি, অ্যাডভান্স এসইও করতে গেলে মানে ঝামেলা হয়েছে। ভাইয়া এখন যেটা বেসিক্যালি হয় ভাইয়া, বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে করে কি, এই যে এরকম কোর্সের ভিডিও গুলো নিয়ে যে যার কাছে যেভাবে পারে বিক্রি করে দেয়। ঠিক আছে, বিক্রি করে দেয়, অনেক সময় গুগল ড্রাইভের লিংক দিয়ে দেয়। গুগল ড্রাইভ ভাইয়া তখন ভিজিবল থাকে না। যেমন ধরেন আপনি গুগল ড্রাইভে আপলোড দিয়েছিলেন, আপনি কিন্তু লিংকটা রিমুভ করে দিয়েছেন। এখন আমাদের এখান থেকে কেউ লিংকটা নিয়ে যদি 2 মাস পরে কারোর কাছে দেয়, সেল করলো, সেল করে দিল, তখন তো লিংকে যাবে, ভিডিও পাবে না, হ্যাঁ। কিন্তু লিংক তো ঠিকই আছে। তো এরকম ভাইয়া আসলে আমাদের দেশে তো ভাইয়া সাধারণ মানুষের, আসলে আমরাই সাধারণ, আরো অনেক মানুষ আছে ভাইয়া যারা আসলে বেসিক সেন্সটাও রাখে না, তাদেরকে তো ভাই বোকা বানানো খুবই ইজি। খুবই ইজি আসলে। যাই হোক, আপনারা জিনিসগুলা আপনাদের একটু ক্রিটিক্যাল লাগতেছে, স্বাভাবিক, কারণ আপনারা তো মাত্র জিনিসটা দেখতেছেন। সো আমি যেটা বলবো যে আপনারা প্র্যাকটিস করেন, প্রতিদিন 1 ঘন্টা করে একটু সময় দেন। প্র্যাকটিস করলে আপনাদের কাছে জিনিসগুলা সহজ লাগবে, প্র্যাকটিস ছাড়া আপনাদের কাছে জিনিসগুলা কঠিনই মনে হবে। স্যার আপনার বোঝানো অনেক অনেক ভালো স্যার। আপনি মানে যেদিন প্র্যাকটিসের ক্লাসটা বিষয়টা করতেছেন আসলে সেদিন হয়তো একটু কঠিন লাগতেছে, কিন্তু দেখা যাচ্ছে পরের দিন ভিডিওগুলো দেখলে স্যার বিষয়টা অনেক ইজি হয়ে যায়। আর তাছাড়া স্যার আপনি খুব ভালো করে বোঝাচ্ছেন। এখন যদি শর্ট করে, ওই আপু একদম মানে পারফেক্ট একটা কথা বলছে। হ্যাঁ, আসলে এখন আমার যদি প্রথম স্যার, দিক থেকে একটু ল্যাগিং এর কারণে আমার ওই যে মানে টাইম টু টাইম প্র্যাকটিসের বিষয়টা হয় না। মানে এসইও গাইডলাইন কিন্তু আমি করিনি, আমি আমার 3rd অ্যাসাইনমেন্ট জমা দিছি, যদিও এসইও গাইডলাইন আমি ক্লাস করছি দেখিনি এখনো, কি করাইছেন কি বলছেন। স্যার আমি কিন্তু একেবারে বেসিক লেভেল থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ইভেন মানে ডিভাইস সম্পর্কেও ধারণা খুব কম, কিন্তু স্যার আপনি যেভাবে বোঝাচ্ছেন দেখা যাচ্ছে ভিডিওগুলো একবার দেখালেই কিন্তু বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, যতটা ডিফিকাল্ট হোক। হয়তো বা ফার্স্টে একটু প্রবলেম হচ্ছে। এখন স্যার আমাদের বোঝানোর জন্য যদি আপনি শর্টকাট ভাবে বোঝাতে চান, তাহলে তো স্যার অনেক কিছু আমরা জানতে পারবো না, অজানা থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আমি আপনাদের জন্য যেটা বেস্ট আমি আসলে সেটাই করি। হ্যাঁ ভাই, আসলে অনেক কষ্ট করে ফেলছি আপনার, আমরা এখন পর্যন্ত, এখন আমরা না আসলে কিন্তু কনফিউজড ছিলাম, যেহেতু অনেক একাডেমিতে বুঝতে একটু পারতেছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু ক্লাসগুলো করে আমরা আসলে স্যাটিসফাইড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমাদের নেক্সট টপিকে আমরা মুভ করি। হ্যাঁ, যেহেতু হাতে এখন আমাদের সময় আছে, তো আমাদের নেক্সট টপিক আজকে থেকে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট এর নিশ ফাইনালাইজ। সো অ্যামাজন অ্যাফিলিয়েট এর নিশ ফাইনালাইজে আমরা এখানে মূলত কি কি দেখব, আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিস, নিশ বলতে আমরা কি বুঝি, কিভাবে একটা প্রফিটেবল নিশ খুঁজে বের করতে হয়, এবং এরপর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। হ্যাঁ, তো এগুলা সবকিছু আমাদের ধাপে ধাপে আসবে।
তো প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে আমি বলি যে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন, আহ, আপনারা কি বুঝেন বলেন তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে? ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে হচ্ছে আমি ইউজুয়ালি এমন কোনো একটা ওয়েবসাইট বা এমন কিছু একটা ক্রিয়েট করে অন্যের প্রোডাক্ট আমার ওয়েবসাইটের মাধ্যমে লিংক দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে কাউকে প্রমোশন করানো আর কি, এরকম কিছু আর কি বোঝায় আর কি। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মূলত আপনার না, আপনি অন্য আরেকজনের প্রোডাক্ট আপনার প্ল্যাটফর্মে প্রমোট করতেছেন, ঠিক আছে? অন্য আরেকজনের প্রোডাক্ট, অন্য আরেকজনের আইটেম হতে পারে, সার্ভিস হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। আপনি যখন আপনার প্ল্যাটফর্মে এটাকে প্রমোট করতেছেন এবং সেখান থেকে যদি কেউ পারচেস করে, মানে আপনার প্ল্যাটফর্ম থেকে যদি কেউ পারচেস করে, তখন কিন্তু আপনি একটা কমিশন আর্ন করবেন। এবং এই টোটাল প্রসেসটাকেই বলা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা খুবই মজার একটা বিষয়, কারণ আমাদের কিন্তু ওই ধরনের প্রোডাক্ট স্টকিং বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং মানে এগুলা নিয়ে কাজ করতে হয় না। আমরা জাস্ট সিম্পলি যেটা করি, অন্য আরেকজনের প্রোডাক্ট আমাদের প্ল্যাটফর্মে প্রমোট করি, ঠিক আছে? এমনকি আপনি যার প্রোডাক্টটা আপনি আপনার প্ল্যাটফর্মে প্রমোট করতেছেন তার সাথে আপনার কোনো মিটিং করারও দরকার নেই। হ্যাঁ, কোনো ধরনের কমিউনিকেশন, কোনো ধরনের ফোন কল, কিছুই দরকার নেই। তার সাথে আপনার চেনা জানারও দরকার নেই। জাস্ট তার কাছ থেকে আইটেমটা নিয়ে আপনি আপনার প্ল্যাটফর্মে প্রমোট করবেন এবং সেখান থেকে আপনি কমিশন, যদি সেল হয় তাহলে কমিশন আর্ন করতে পারবেন। সো এটা আপনার মজার একটা ব্যাপার, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে যেটা লাগে সেটা ধৈর্য দরকার হয়। হ্যাঁ, আপনারা অনেকেই দেখছেন আপনার ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় বলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমি মাসে $2000 ইনকাম করি, $3000 ইনকাম করি, তাই না? এই ধরনের দেখা যায় না? হ্যাঁ, নিউজে দেখাইছে আপনার। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। হ্যাঁ, তো এখন মেসি তো ভাই আমার এখন বোঝা যাচ্ছে অ্যামাজন। হ্যাঁ, অ্যাফিলিয়েট মিন্স নট অনলি, হ্যাঁ অ্যামাজন বলতে আমরা বুঝি, বাট আরো অনেক প্ল্যাটফর্ম আছে। এখন এই যে ব্যাপারগুলো, এই যে মাসে যে আপনার $2000, $3000 বা $1000, $500, হোয়াট এভার, এইটা আসলে আপনার একটা পার্টিকুলার স্টেজে গিয়ে তারা আর্ন করতে পারতেছে। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ধরেন শুরু করলেন ওভারনাইট, আপনি রাতারাতি মাসে $1000 আর্ন করা শুরু করে দিলেন, এটা কিন্তু আবার মানে বাস্তবধর্মী কথা না। বাস্তবধর্মী কথা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করলে আপনাকে এখানে সময় দিতে হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা হইতেছে আপনি ধরেন কোন একটা গাছ লাগাইলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর কনসেপ্ট হচ্ছে একটা গাছ লাগানোর মতো। আমি যদি কোন একটা গাছ লাগাই, সেই গাছ কি আমাকে সাথে সাথে ফল দিবে, নাকি এটাকে আমার যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, তারপর এটা বড় হইলে তখন আমি এখান থেকে ফল নিতে পারবো। সো আমাকে এখানে কি এফোর্ট দিতে হবে, সময়ও দিতে হবে, তাই না? জি ভাইয়া। সো প্রতিটা ফ্যাক্টরেই তো এফোর্ট দিতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, তো এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা হইতেছে আপনার ওই ধরনের একটা ব্যাপার, ঠিক ওই ধরনের একটা ব্যাপার। আপনি মানে এটা ওভারনাইট ইজ নট পসিবল যে আপনি ওভারনাইট $500, $1000 ইনকাম করা শুরু করে দিলেন, এটা ওভারনাইটে সম্ভব না। এটা আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে ইনভেস্টও করতে হবে, ঠিক আছে? আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনাকে ইনভেস্ট করতে হবে, মানে আপনাকে কিন্তু কিছু খরচ করতে হবে, ঠিক আছে? সো আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো সো আমি জিনিসটা বুঝি, ঠিক আছে? যে এখানে আপনার আমাকেও ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? এই যেমন আজকে হ্যাঁ বলেন। না ভাইয়া, চালিয়ে যান। ভাই এখন একটা কমন প্রশ্ন হইতে পারে ভাই, মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনার কত আসে ইনকাম আর করেন? কি। আচ্ছা, আমি কত এইটাই ইনকাম আমি করি, জিজ্ঞেস করতে চাইছিলাম ভাই। আমার ইনকাম আমি বলবো না, ঠিক আছে? এটা যে একটা কথা আছে না, কিছু একটা ধারণা মুরব্বিরা নেই। বলে ভাই, অ্যাপ্রোচটা বলেন, অ্যাপ্রোচটা আমরা যেন একটু বলেন সাহস আপনি। পাই। approx Approximately একটা more than 500 আর কি, more than 500। এটা কি ভাই অনলি অ্যাফিলিয়েট? হ্যাঁ, অনলি অ্যাফিলিয়েট। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় দিতে পারতেছেন, এটা তো অনেক। হ্যাঁ, সময় দিতে পারতেছি, প্লাস আমার প্রফেশনের সাথেও ম্যাচ করে, এটাও একটা বড় ব্যাপার, কারণ আমি প্রফেশনেই আছি, ঠিক আছে? এটাও একটা অনেক বড় ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমি কিন্তু এখানে আমার কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে হচ্ছে, ঠিক আছে? যদি আমার ওয়েবসাইটটা রেডি, আমার কিন্তু এখনো কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে যেতে হচ্ছে। যেমন আজকে সকালে আমি একটা প্লাগইন আপনার পারচেজ করলাম প্রায় আপনার $30 মতো। সো এটা করতেও আমার কিন্তু ইনভেস্ট মানে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে হচ্ছে, ইভেন তো আমার এটা রেডি,
ঠিক আছে, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো ওই ধরনের আপনাদের যদি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনাদের যেটা বলবো যে আপনাদের ইনভেস্টমেন্টও করতে হবে, শুধু যে ধৈর্য ধরলেই হবে জিনিসটা এই ধরনের না, আপনাদের কিন্তু এখানে কিছু বিনিয়োগও করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। জি সো এখন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যদি করতে চাই, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আপনি অ্যামাজন হচ্ছে সবচেয়ে মোস্ট কমন, বাট আপনি শেয়ারে সেল থেকে করতে পারেন, আপনি আমাদের দেশি আপনি দারাজ থেকেও করতে পারেন, আপনি আলি এক্সপ্রেস থেকেও করতে পারেন। হ্যাঁ, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং আমার যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা অ্যামাজনটাকে একটু টার্গেট করি বেশি, কারণ ট্রাস্টওয়ার্দিনেস এটার হাই, তারপর ভ্যারাইটিস অফ আইটেম আছে এখানে, অনেক ধরনের নিশ আছে, অনেক ধরনের আইটেম আছে। হ্যাঁ, সো ওভারঅল আমরা অ্যামাজনটাকে বেশি, যেহেতু পপুলারিটি এবং এখানে ভ্যারিয়েশনটা হাই, সো আমরা অ্যামাজনটাকে বেশি ফোকাস করি। এখন এই অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কোনো আইটেম নিয়ে আপনার ওয়েবসাইটে এটাকে প্রমোট করেন এবং সেখান থেকে যদি কোনো সেল জেনারেট হয়, তাহলে আমরা এটাকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে বলে থাকি। তো স্যার মাল্টিপল একসাথে করা যায়, অ্যামাজনে করলাম তারা যদি, হ্যাঁ করতে পারেন, অ্যামাজন দারাজ করেন না, কারণ দুইটা তো মানে দুইটা আলাদা জিওগ্রাফিকে পড়ে গেছে না। আপনার অ্যামাজনে যারা আইটেম পারচেজ করবে, ওরা কি দারাজ থেকে পারচেজ করবে? মনে তো হয় না। ঠিক আছে, দুইটা তো আলাদা জিওগ্রাফি, ঠিক আছে, দুইটা আলাদা জিওগ্রাফিকে পড়ে গেছে। তো আপনি অ্যামাজন চাইলে আপনি অ্যামাজন নিতে পারেন, তারপর আপনি ওয়ালমার্ট নিতে পারেন, ইবে নিতে পারেন। ঠিক আছে, মানে ওইভাবে মাল্টিপল নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনার গুগল কিন্তু রিকমেন্ড করে যে আপনারা মাল্টিপল অপশন রাখেন, যাতে করে আপনাদের যারা ওয়েবসাইটে ট্রাফিক আসবে ওদের মধ্যে যেন একটা চয়েস থাকে। হ্যাঁ, অনেকে আপনার অ্যামাজনকে পছন্দ করে না, ঠিক আছে, তো দেখা গেল যে সে হয়তো ইবে থেকে পারচেজ করলো, তো ওই ধরনের একটা ব্যাপার। তো আপনি করতে পারেন। এখন আলি এক্সপ্রেসে কি ডিমান্ড না, যতটুকু জানি আলি এক্সপ্রেসের সমস্যা হচ্ছে ওইটা চাইনিজ, তো ওগুলা আবার ইউএস এর, ওরা আবার ওইটাকে অন্যভাবে দেখে। ঠিক আছে, ওরা আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ কেন্দ্রিক মনে হয় ভালো নাকি ভাই? হ্যাঁ, বাংলাদেশ কেন্দ্রিক তো ভালো, বাংলাদেশে আলি এক্সপ্রেসের ভালো আপনার ব্র্যান্ডও আছে। বুঝতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কনসেপ্ট। ঠিক আছে, এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে নিশ সম্পর্কে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক আপনার সেগমেন্ট আছে, অনেক সেগমেন্ট আছে। যেমন ধরেন আমি আপনার যদি দেখাই, আচ্ছা আমি এটা ক্লোজ করে দেই। যেমন ধরেন আমি যদি আপনার একটা ট্যাবে গিয়ে অ্যামাজন বেস্ট সেলার, হ্যাঁ, এটা লিখে আমি যদি টাইপ করি এবং এখান থেকে এই যে দেখেন আমার amazon.com বেস্ট সেলার্স, হ্যাঁ, এই যে টাইটেল ট্যাগটা, আমি যদি এখানে আসি, এই টাইটেলটাকে যদি আমি আসি, সেই যে দেখেন এখানে বাম পাশে আমার অনেক ক্যাটাগরি দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক ক্যাটাগরি, এবং এগুলো হচ্ছে বেস্ট সেলার, মানে অ্যামাজনের যত ক্যাটাগরি আছে তার মধ্যে দিস আর দ্য বেস্ট। সো এখানে আপনার অ্যামাজন ডিভাইসেস এন্ড অ্যাক্সেসরিজ, অ্যামাজন রিনিউড, অ্যাপ্লায়েন্সেস, অ্যাপ এন্ড গেম, বেবি, বিউটি, বুকস, ক্যামেরা, সিডিজ অ্যান্ড ভিনাইল, সেলস ফোন, এটসেট্রা এটসেট্রা, অনেক ক্যাটাগরি। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা নিশ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার এক একটা নিশ, মানে সেগমেন্ট, একটা পার্টিকুলার মার্কেট সেগমেন্ট। এখন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, কারণ এটা আপনার টোটাল ইচ্ছা, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান। ঠিক আছে, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান এটা নিতান্ত আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন নিশে আপনি করতেছেন, ফ্রি ফিল করতেছেন। হ্যাঁ, মানে আপনার প্যাশন আছে, সো ওই নিশটা নিয়ে কাজ করেন যে নিশে আপনার প্যাশন আছে। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে যেটা বললাম যে ধৈর্য ধরে কিন্তু আগাইতে হবে, এবং ধৈর্য ধরে আগাইতে হলে আপনার জিনিসটা লেগে থাকতে হয়। তো এখন আমি যে জিনিসটার উপর প্যাশন আছে, আমার যে জিনিসটার উপর ডেডিকেশন আছে, ওই জিনিসের উপর যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাহলে কিন্তু আমার সেখান থেকে মানে কাজটা করেও আমি কিন্তু মজা পাবো। ঠিক আছে, তখন কিন্তু আমার ওই ধৈর্যটা যে আমি দিচ্ছি, তখন কিন্তু আমি ওখান থেকে মজা পাবো। সো আমরা সাধারণত রিকমেন্ড করি যে আপনি যেটার উপর ইন্টারেস্টেড আপনি সেটা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অথবা এটা আপনার ইচ্ছা, আপনি এটা রিসার্চ করেও দেখতে পারেন কোনটা আপনার কম্পিটিশন কম, কোনটা আপনার ভালো, সেটা আপ টু ইউ, সেটাও আপনি রিসার্চ করে ওইটার উপরও করে নিতে পারেন। তো এখন নিশ আমরা কি সেটা তো আমরা বুঝি, তাই না? হোয়াট ইজ নিশ? সো নিশটা হচ্ছে কি আমাদের একটা পার্টিকুলার সেগমেন্ট, ঠিক আছে, পার্টিকুলার একটা প্রোডাক্ট, ঠিক আছে, একটা গ্রুপ অফ প্রোডাক্ট।
যেমন ধরেন আমি যদি বেবি, সো ধরেন আমি বেবি নিশে যদি ক্লিক করি, সো এখানে দেখেন আমার কত কি চলে আসছে, যেমন অ্যাক্টিভিটিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, বেবি কেয়ার, কার সিট, ডায়াপারিং, ফিডিং, ফর মামস, গিফট, নার্সারি, পটি ট্রেনিং, অনেক কিছু চলে আসছে না? সো এগুলো কি, এগুলো সবই কিন্তু আমার এক একটা নিশ, ঠিক আছে, মানে এক একটা মাইক্রো নিশ বলতে পারেন, ঠিক আছে। তো এখন এই নিশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নিশ ক্যান বি ডিভাইডেড ইনটু টু, ঠিক আছে। এখানে আপনার একটা হচ্ছে ব্রড নিশ, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের মাইক্রো নিশ, আবার এখানে আরেকটা আপনার মানে মত কাজ করে, ঠিক আছে। আরেকটা মত বলে যে নিশ 3 প্রকার, ঠিক আছে। এটার মধ্যে আরেকটা মত চলে আসে আপনার সেমি মাইক্রোনিশ। সেমি মাইক্রোনিশ অনেকে বলে নিশ 2 প্রকার, অনেকে বলে 3 প্রকার। আমাদের তো এগুলা কোনো এস্টাবলিশ নলেজ না, মানে বিভিন্ন এক্সপার্ট এখানে আছে, তো বিভিন্ন এক্সপার্ট এক একজন এক্সপার্ট এক এক ধরনের মত দেয়। তো এখন আপনি এটাকে মানে 3 ভাগেও বলতে পারেন, আপনি চাইলে এটাকে 2 ভাগেও বলতে পারেন, বাট তৃতীয় যে ভাগটা আছে সেটা হচ্ছে সেমি মাইক্রোনিশ, ঠিক আছে। সেমি মাইক্রোনিশটা হচ্ছে মূলত আপনার বিগার দেন মাইক্রোনিশ, ঠিক আছে। মাইক্রোনিশের থেকে এটা একটু বড়, সাইজ একটু বড়। আর মাইক্রোনিশ নাম থেকে বুঝতে পারতেছেন, মাইক্রো মানে সবচেয়ে ছোট, ঠিক আছে, একেবারে ক্ষুদ্র, মাইক্রো, হ্যাঁ, জিনিসটা হচ্ছে ক্ষুদ্র। সো এখন আমরা এটাকে যদি ডিফাইন করি ব্রড নিশটা কি? ব্রড নিশটা হচ্ছে আপনার যেটা মানে অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। যেমন ধরেন আপনার বেবি, ঠিক আছে, বা যেমন ধরেন আপনার হেলথ, হ্যাঁ, যেমন ধরেন আপনার বুকস, ক্যামেরা অ্যান্ড ভিনাইল, ফটো প্রোডাক্টস, সেল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, হ্যাঁ, ক্লাইমেট প্লেজ ফ্রেন্ডলি, এটসেট্রা। এগুলো কি? এগুলো কিন্তু আমার এক একটা ব্রড নিশ, ঠিক আছে। এবং এগুলো প্রত্যেকটার ভিতরে আপনার কিন্তু অনেক আইটেম আছে, অনেক আইটেম, ঠিক আছে। সো আমি যদি যেমন ধরেন বেবিতে যাই, সো বেবিতে গেলে এই যে দেখেন বেবি কেয়ার, কার সিট, ডায়াপারিং, ফিডিং, ফর মামস, অনেক কিছু চলে আসছে না? সো এখান থেকে ধরেন আমি আপনার গিফট, ঠিক আছে, এই অপশনটাতে যদি যাই, বেবি থেকে গিফট, সেই যে দেখেন এখানেও কিন্তু অনেক অপশন আছে। যেমন একটা হচ্ছে গিফট বাস্কেট, একটা হচ্ছে গিফট সেট, একটা হচ্ছে কিপসেক্স, একটা হচ্ছে র্যাটলস অ্যান্ড প্লাশ রিংস, হ্যাঁ, একটা হচ্ছে অ্যালবাম, ফ্রেমস অ্যান্ড জার্নাল, ঠিক আছে। সো আমি এখান থেকে ধরেন আপনার গিফট বাস্কেট এখানে যদি আসি, সো গিফট বাস্কেটের পর কি আর কিছু আছে? যেমন আমার বেবির মধ্যে একটা অপশন আসে গিফট, তারপর গিফটের পর গিফট বাস্কেট, বাট গিফট বাস্কেটের ভিতরে কি আর কিছু আসছে? গিফট সেট আসছে না, এটা তো আগেরটাই, এটা গিফটের মধ্যেই পড়ছে, ঠিক আছে। গিফটের হচ্ছে এগুলো হচ্ছে মাইক্রো আর কি, ঠিক আছে, এগুলা গিফটের মধ্যেই পড়ছে, গিফট সেটটা গিফটের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এটা অ্যালাইনমেন্টটা দেখলেই বুঝতে পারবেন। যেমন প্রথমে এনি ডিপার্টমেন্ট, তারপর বেবি, এটা একটু ডান পাশে চেপে গেছে, তারপর গিফট, এটা আরেকটু ডান পাশে চেপে গেছে, তাই না? সো এই অ্যালাইনমেন্টটা দেখলে বুঝতে পারবেন। সো এইগুলো সবই হইতেছে আপনার গিফটের অংশ, হ্যাঁ, আমার গিফট নিশটার অংশ। সো এইটা গিফট বাস্কেট হচ্ছে আমার মাইক্রো নিশ, গিফট হচ্ছে আমার সেমি মাইক্রো নিশ, আর বেবি হচ্ছে আমার ব্রড নিশ। জিনিসটা কি বোঝা গেছে? এটা হচ্ছে ব্রড নিশ, এটা হচ্ছে সেমি মাইক্রো নিশ, এবং এটা হচ্ছে আমার মাইক্রো নিশ, হ্যাঁ। সো এখন আমাদের কোনটা নিয়ে আমরা কাজ করব, আমরা কোন নিশ নিয়ে কাজ করব? আমরা যদি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা কোন নিশ নিয়ে কাজ করব, ঠিক আছে, একটা প্রশ্ন আসে। এইখানে আমরা যেটা রিকমেন্ড করি আপনি মাইক্রো নিশ নিয়ে কাজটা করেন, কারণ আমাদের সেমি মাইক্রো নিশের কথাও যদি বলি বা ব্রড নিশের কথাও যদি বলি, সো এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, হ্যাঁ, অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন ব্রড নিশ তো মানে বিশাল বড়, ব্রড নিশের মধ্যে আপনার অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন আছে। তো এখানে অনেক আইটেম, এখন এতগুলো আইটেম নিয়ে আপনার পক্ষে ইনিশিয়ালি কাজ করাটা টাফ, প্রথম দিকে কাজ করাটা টাফ। এখন আপনি যদি আগে আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকে, আপনার যদি আগে থেকে এটা রেডি করা থাকে, তাহলে এটা আলাদা হিসাব, ঠিক আছে, তখন আপনি করতে পারেন। কিন্তু আপনি নতুন অবস্থায় যদি শুরু করেন, এত আইটেম, এত ক্যাটাগরি, এত সাব ক্যাটাগরি, আপনার পক্ষে জিনিসটা ম্যানেজ করা কি হবে? চ্যালেঞ্জিং হবে না? জি ভাইয়া। সো এর জন্য আমরা যেটা করি, এটা প্রথমেই আমরা এত সবকিছু নিয়ে কাজ করি না। আমরা যেটা করি প্রথম দিকে প্রাথমিক অবস্থায় আমরা
মাইক্রো নিশ নিয়ে কাজ করি, মানে ছোট ছোট আপনার যে আইটেমগুলো আছে ওই ছোট জিনিসগুলো নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা মাইক্রো নিশ সিলেক্ট করব, এবং মাইক্রো নিশ সিলেক্ট করার জন্য আমরা আমাদের সেমি মাইক্রো নিশ থেকে ধরেন আমরা গিফট বাস্কেট, ঠিক আছে, এখানে চলে আসলাম। এবং এখানে আমরা যদি আসি তো তখন আমাদের এই আমরা ধরেন মাইক্রো নিশ নিলাম আপনার বেবি গিফট বাস্কেট, ধরেন আমরা এই নিশটা নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা এই নিশটা নিয়ে কাজ করব পার্টিকুলার, হ্যাঁ, বেবি গিফট বাস্কেটস। তো এখন আমি বানানটা কি ঠিক মতো রাইট করছি? হ্যাঁ, স্পেলিং ঠিক আছে। তো এখন আমাদের নিশ আমরা ক্লিয়ার, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমি নিশ কিভাবে প্রফিটেবল নিশ খুঁজে বাইর করব, হাউ, ঠিক আছে, হাউ টু ফাইন্ড প্রফিটেবল নিশ, ঠিক আছে। এই প্রফিটেবল নিশ সবাই মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এমনকি অনেকে শেষের দিকেও বলে যে জিনিসটা আবার একটু দেখান কিভাবে আমরা প্রফিটেবল নিশ খুঁজে বাইর করব। হ্যাঁ, সো এটা আপনারা ভালো মতো খেয়াল করেন। আর আপনারা এখন থেকেই ডিসাইড করতে পারেন যে আপনি কি করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। এখন থেকে আপনারা এটা একটা ডিসিশন নিয়ে নিতে পারেন। ফ্রিল্যান্সিংটা, হ্যাঁ, আপনি যে ডিসিশন নিতে বলতেছেন, মানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যা যা শেখাবেন এটাই কি আমাদের জন্য এনাফ, নাকি আরো অনেক কিছু শিখতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে? আচ্ছা, শিখার কিন্তু কোনো শেষ নাই, ঠিক আছে। এই যে প্রশ্নটা বললেন, এই শিখার কিন্তু কোনো শেষ নাই। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর গুরু না, ঠিক আছে। আমি কিন্তু মানে ওই লেভেলের কোনো, আমি বলবো না যে আমি একেবারে অ্যালবার্ট আইনস্টাইনের মতো বা নীল মানে প্যাটেলের আমি মতো। আপনাকে বলতে চাচ্ছি যে স্যার আমাদের এই কোর্সটা কি আমাদের জন্য এনাফ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, নাকি যথেষ্ট এনাফ, ঠিক আছে। আপনি কত ইনকাম করতে চান, ঠিক আছে, আপনার তো আপনার যদি মাসে $300 বা $400 হয় এটাই তো যথেষ্ট, নাকি? স্যার বুঝতে পারছি, আর কিছু বলার ঠিক আছে। তো সেই ভাইয়া ক্ষেত্রে যদি আরো বেশি চাই সেই ক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কোর্সে আপনাদেরকে যেগুলো দেখাবো ওগুলো করলে আরো বেশি করতে পারবেন, নো প্রবলেম। এগুলো দেখছেন না, দ্যাটস এনাফ, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের, এখন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন নাকি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু কথা হচ্ছে আপনারা এখন এটা ডিসাইড করে নিতে পারেন আপনারা কি ফ্রিল্যান্সিং এ যাবেন নাকি। স্যার আপনি ব্যক্তিগতভাবে কোনটা সাজেস্ট করেন, কোনটা আমাদের জন্য ভালো হবে? আমি সাজেস্ট করব অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে, হ্যাঁ, আপনাদের কিন্তু খরচ করতে হবে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা যদি ওয়েবসাইট কিনেন আপনাদের ডোমেইন হোস্টিং লাগবে, আপনাদের কন্টেন্ট রেডি করতে হলে একজন কন্টেন্ট রাইটারকে হয়তো হায়ার করতে হইতে পারে, বা কন্টেন্ট আপনি নিজে থেকে রাইট করতে পারেন। আপনাদের এখানে খরচের একটা ব্যাপার আছে, টুলস পারচেজ করতে হবে, মানে আপনি ধরে নিতে পারেন। আমরা দুটোই করতে পারি না? আচ্ছা আমি শেষ করি, হ্যাঁ, আমি একটু একটু করে বলি। তো এখন যেখানে ছিলাম আপনাদের কিন্তু এখানে খরচের একটা ব্যাপার আছে। তো আপনাদের যদি দেখেন যে এখন আমার কাছে ওই ধরনের ক্যাপিটাল নাই, অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এক ধরনের ব্যবসা। হ্যাঁ, কেমন খরচ হতে পারে স্যার ইনিশিয়াল? আচ্ছা আমি সবাইকে মিউট করে দিলাম। কেমন খরচ হতে পারে? আচ্ছা আমি আস্তে আস্তে আসতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, এভাবে কোশ্চেনের মধ্যে কোশ্চেন করলে হারায় যাবেন। তো যেটা বলতেছিলাম যে আপনার যদি এখানে ক্যাপিটাল না থাকে, হ্যাঁ, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এক ধরনের ব্যবসা, ঠিক আছে, এটা কিন্তু একটা অনলাইন বিজনেস। আপনি এই ধরনের ব্যবসা যদি করেন আপনাকে অবশ্যই ক্যাপিটাল রেডি রাখতে হবে, এবং কত ইনভেস্ট করতে হবে এটা ডিপেন্ড করবে আপনার ইসের উপর, আপনার সামর্থ্যের উপর, ঠিক আছে। বাট আমি বলবো একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট যদি আপনি ভালো মতো দাঁড় করাইতে চান, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং সহ, টুলস সহ, সবকিছু সহ যদি আপনি ভালো মতো এটা রাইট করতে চান, আপনাকে 20K to 30K, ঠিক আছে, এই ধরনের একটা ইনভেস্টমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। 20 to 30K, 20 তো মিনিমাম রাখতেই হয়, ঠিক আছে, কারণ কন্টেন্ট তো আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট কন্টেন্ট হেভি হইতে হয়, হেভি কন্টেন্ট থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট 50K বাজেট করলে স্যার কেমন ওয়েবসাইট বানানো যাবে? কত? 50K 50K? ভালো, তো ভালো ওয়েবসাইট বানাইতে পারবেন, ঠিক আছে, ভালো ওয়েবসাইট বানাইতে পারবেন। তো এখন এভাবে আপনার যদি রিসোর্স না থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ফ্রিল্যান্সিং করেন, হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করে আপনার ক্যাপিটাল করেন, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকুমুলেট করেন, তারপর আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ আসেন। বুঝতে পারছেন? সেকেন্ড অপশন অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, সেকেন্ড অপশন অ্যাফিলিয়েট মার্কেটিং।
ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং আপনার যদি অ্যাফিলিয়েট রিসোর্স থাকে, মার্কেটিং এ টাইম কেমন ইনভেস্ট করতে হবে? আমি শেষ করিনি। আপনার যদি রিসোর্স থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেন, আর যদি রিসোর্স না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। ভাইয়া রিসোর্স বলতে এখানে কি বোঝাতে চাচ্ছেন, যে টাকা ইনভেস্ট করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা, ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা, দুইটা এখানে কি টাইম কেমন ইনভেস্ট একসঙ্গে করতে হবে? করা যাবে? অবশ্যই দুইটা কেন একসঙ্গে করতে পারবেন না, বাট অ্যাফিলিয়েট মার্কেটিংটা তো সোজা না, ঠিক আছে? আমি বলবো আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনারা একটা গ্রুপ তৈরি করেন, কারণ একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার অনেক কিছু কাজ করে, ঠিক আছে? এখানে নিশ রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কন্টেন্ট রাইট করতে গেলেই আপনারা হোঁচট খাবেন, ঠিক আছে? ওইটাই হলো আপনাদের আসল পরীক্ষা। অনেকে কন্টেন্ট রাইটিং করতে গিয়ে আপনার মানে ছিটকা পড়ে, ওদের পক্ষে সম্ভব হয় না। তো আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আমি বলবো যে আপনারা একটা গ্রুপ ফর্ম করেন, সিঙ্গেল আপনারা পারবেন না, আমার মনে হয় না পারবেন। আপনি কি স্যার সিঙ্গেল করতেছেন নাকি গ্রুপ? আমি সিঙ্গেলই করছি, আমার সাথে আপনাদের কম্পেয়ার করলে তো হবে না। না না স্যার, ভাইয়া জানার জন্য আর কি প্রশ্নই আসে ভাইয়া চ্যালেঞ্জটা কেমন হইতে পারে ভাইয়া? ঠিক আছে, যেটা আমার বলছেন যে সাথে সিঙ্গেল হ্যাঁ, আমার সাথে আপনাদের কম্পেয়ার করলে হবে না, কারণ আমি জিনিসগুলো আমি হয়তো এক্সপার্ট না, বাট আমি কিন্তু অনেক কিছু জানি, ঠিক আছে? সো আমার ওই ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা মাত্র স্যার শিখতেছেন। কন্টেন্ট লেখাইলাম তার আগে, হ্যাঁ আমি বলতেছি, প্রফেশনাল কন্টেন্ট রাইটার থেকে কন্টেন্ট লেখাইলাম ওয়েবসাইটের জন্য। হ্যাঁ আমি বলতেছি, একটু ওয়েট করেন। তো যেটা যেখানে ছিলাম যে আপনাদের কিন্তু বিগিনার, আপনারা জিনিসগুলো শিখতেছেন, আপনারা যখন জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করবে, একটা ডাউট কাজ করবে যে এটা কিভাবে হয়েছে, এটা কি ওইভাবে হয়েছে নাকি এইভাবে হয়েছে। হ্যাঁ, এবং আপনারা কিন্তু প্রথমেই একটা মানে আনকমফোর্টেবল অবস্থায় থাকবেন, যেটা সবচেয়ে বড় আপনাদের বাধা হবে সেটা হলো আপনাদের কনফিডেন্সের অভাব, আপনাদের কনফিডেন্সই নাই। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনারা যদি গ্রুপে কাজ করেন তাহলে আপনারা অ্যাটলিস্ট, হ্যাঁ ওই যে কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা বা এই ধরনের, আপনারা কিন্তু তখন একটা পাবেন, একটা শক্তি পাবেন, ঠিক আছে? একটা কনফিডেন্স আসবে। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি করেন তাহলে আপনাদের কনফিডেন্স যেহেতু নাই, আপনারা তেমন একটা আগাইতে পারবেন না। আপনাকে নিয়ে গ্রুপ করা যাবে না? আমাকে নিয়ে গ্রুপ করবেন? আমাকে নিয়ে গ্রুপ করলে হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছেন হেড, আমরা আপনার আন্ডারে। আমাকে হেল্প করলেন আপনি হচ্ছেন বটব্রিক হেড অফ দা গ্রুপ। আমাকে নিয়ে গ্রুপ করলে তো খবর আছে, কারণ আমি যে অফার পাইছি আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টের কাছে, ঠিক আছে? এখন আমি যদি একটা গ্রুপে যাই তাহলে আমার খবর করে একটা অফার পাবলিশ করেন ভাইয়া, আমরা তার থেকে বেটার অফার দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? সো আমি থাকবো, আমি আপনাদের মেন্টর হিসেবে তো অবশ্যই থাকবো। মেন্টরদের কাজ কি? স্টুডেন্টদেরকে গাইড দেওয়া। সো আই উইল ডেফিনেটলি ডু দ্যাট। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওইভাবে আমি আপনাদেরকে সমাধান দিব, ঠিক আছে? আচ্ছা, কন্টেন্ট নিয়ে কি জানি, কন্টেন্ট নিয়ে কেউ কিছু বলতে চাইছিলেন? আমি মাঝখানে ভাইয়া মানে কন্টেন্ট কিভাবে তৈরি করব এটা কি আপনি এখানে বুঝাই দিবেন আমাদের? হ্যাঁ, কন্টেন্ট রাইটিং আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো, বাট কন্টেন্ট রাইটিং এর আরো অনেক আপনার ডিটেইলস অনেক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিব, ঠিক আছে? আপনারা যদি ইংলিশ আপনাদের যদি ক্লিয়ার হয়, আপনাদের যদি সাউন্ড ইংলিশ নলেজ থাকে, আর আপনাদের যদি রিসার্চ অ্যাবিলিটি থাকে, কন্টেন্ট রাইট করতে আপনার দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে ইংলিশ নলেজ ভালো থাকতে হয়, আর একটা হচ্ছে আপনার মানে রিসার্চ অ্যাবিলিটি থাকতে হয়, রিসার্চ করার দক্ষতা লাগে, ঠিক আছে? রিসার্চ করতেও কিন্তু দক্ষতা লাগে। সো এই দুইটা জিনিস আপনাদের মধ্যে থাকলে আপনারা কন্টেন্ট রাইট করতে পারবেন। ভাইয়া ইংলিশ নিয়ে প্রবলেম নাই, ওটা আমার আইএলটিএস এর 7 আছে, কিন্তু আমি হচ্ছে রিসার্চ ব্যাপারটা একটু কনফিউজড। আচ্ছা, না রিসার্চ কনফিউজ করার কিছু নাই। রিসার্চ যেমন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন না নাকি? জি 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 জি, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। হ্যাঁ, তো ওইখানে আপনি প্রজেক্ট পেপার করছেন না, থিসিস পেপার? জি জি জি। সো ওইখানে আপনি রিসার্চ করছেন না আপনি? হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছেন, তারপর অ্যানালাইজ করছেন, তারপর রিপোর্ট তৈরি করছেন। একটা কন্টেন্ট রাইট করতে হইলেও আপনি তো অল ইন ওয়ান না, ঠিক আছে? যেমন ধরেন আপনি আজকে গিফট বাস্কেটের উপর একটা কন্টেন্ট লিখতেছেন, কালকে হয়তো গিফট সেটের উপর লিখতে পারেন, তারপর হয়তো বেবি পাউডারের উপর লিখতে পারেন। এখন একটা কন্টেন্ট যদি আপনি রাইট করেন, আপনার তো ইনফরমেশন কি করতে হবে? প্রথমে কালেক্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপর ওইটার উপর আপনাকে একটা মানে রাইট করতে হবে। সো এইটাই হইতেছে মূলত আপনার রিসার্চ করা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, এই যে আপনি বিজনেসটার কথা বললেন, এটা কি যে কোনো কান্ট্রি থেকে করা সম্ভব?
হ্যাঁ, যে কোনো কান্ট্রি থেকে করা সম্ভব। এখন আপনার অ্যামাজনে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ওরা এখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা মানে মোবাইল ভেরিফিকেশনটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটা আপনার কিছু টুলস আছে ওইটার মাধ্যমে করি। তো এটা আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন। না, আমি বলছি বাংলাদেশের বাইরে যদি আমি চলে যাই সেক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম করবে? না, কোনো প্রবলেম করবে না। সেক্ষেত্রে আপনি পেমেন্টটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? মানে এখানে তো টাকাই হবে, আর আমি যদি অন্য কোনো কান্ট্রিতে সুইচ করি সেক্ষেত্রে তাদের কারেন্সির উপর ডিপেন্ড করে। এটা ডলারেই হবে, এখানেও এটা ডলারে হবে। আপনি অন্য কান্ট্রিতে গেলে, এখন আপনি চাইনিজে গেলে এটা ডলারেই হবে। বাট যেটা হচ্ছে পেমেন্ট আপনার যে ইটা, ঠিক আছে, অপশনটা যেমন বাংলাদেশে থাকলে আপনি হয়তো লোকাল ব্যাংক দিবেন, এখন আপনি যদি অন্য কান্ট্রিতে যান তখন আপনি ওইটা চেঞ্জ করে ওই ব্যাংকটা করে নেবেন, চেঞ্জ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ। আপনি কি ডিজিটাল মার্কেটিং এর শুধু মানে 6 মান্থের যে কোর্স ওইটুকু থাকবেন নাকি ডিপ্লোমা পর্যন্ত আপনি? আর ডিপ্লোমাতে আমাদের অনেক কিছু আছে, আমি 6 মান্থের কোর্সে আছি। হ্যাঁ, সো এখানে অনেক কথা বললাম, আউট অফ দ্য কনটেক্সট অনেক কথা বললাম, বাট এটা আপনাদের মানে ক্যারিয়ার একটা গাইডলাইন হিসেবে আপনারা এটা কাউন্ট করবেন, যাতে করে আপনারা কি করবেন অনেকে আপনারা কনফিউজ থাকতে পারেন। বাট এই জিনিসগুলো মাথায় রাখলে আপনারা আশা করি একটা গাইডলাইন পাবেন যে আমি কি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব নাকি আমি এখন ফ্রিল্যান্সিং করব। আবার দুইটা একসাথে করা, একজন প্রশ্ন করছিল যে দুইটা একসাথে করা যাবে কিনা। দুইটা একসাথে করা আসলে টাফ, আপনি এত সময় পাবেন না, আমি সময় পাই না, ঠিক আছে। যদিও আমার সাইট রেডি, বাট আমাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনি যত ম্যাচিউরিটি হোক না কেন, আপনার কিন্তু কম্পিটিটরের অভাব হবে না। এক একটা নিশে আপনার কয়েক লক্ষ ওয়েবসাইট আছে, এদের মধ্যে থেকে আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু মানে আপনার কন্টেন্টগুলোকে ঝালাই করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হবে। আগে বিষয়গুলো শিখি, জানি, তারপরে ডিসাইড করতে পারবো যে আসলে কোন সেক্টরটাতে গেলে আমাদের জন্য ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। সো এটা ছিল আমাদের একটা ব্যাপার। এখন আসেন, প্রশ্ন ছিল পাশে থাকলে অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলেন। স্যার, আমাদের ওয়েবসাইট অডিট নাকি সামনে কোনো অ্যাডভান্স ক্লাস আর আছে নাকি? না, অ্যাডভান্স ক্লাস বলতে কি বোঝাচ্ছেন আপনাদের? অ্যাডভান্স বলতে ওই যে টুলস গুলা, পেড টুলস গুলা কিভাবে মানে কিনা যায় বা কি আসে এই সম্বন্ধে। আচ্ছা, পেড টুলস আমি আপনাদের এসএম রাশ দিয়ে দেখাই দিছি। হ্যাঁ, আর আপনারা চাইলে এসএম রাশ ইউজ করতে পারেন। বর্তমানে এইচরেফ বাংলাদেশে নাই, খুবই কম কয়েকটা আমি জানি ফেসবুক গ্রুপ এটা দেয়, একটা দুইটা, অধিকাংশ এখন দেয় না, ঠিক আছে। এইচরেফ আপনারা এসএম রাশ দিয়ে করতে পারেন, অথবা স্ক্রিমিং ফ্রগ দিয়েও করতে পারেন। স্ক্রিমিং ফ্রগ দিয়ে বেশ ভালো অডিট হয়। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এটা জানার জন্য স্যার। তো এখন আমরা যেখানে ছিলাম, হাউ টু ফাইন্ড প্রফিটেবল নিশ, এখানে আমাদের অনেক এখানে কিছু ফ্যাক্টর আছে, প্রায় বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। এখানে আমরা 5টা ফ্যাক্টরকে কনসিডার করব যে একটা নিশ আপনার কতটা ভালো বা কতটা আপনার প্রফিটেবল। এই 5টা ফ্যাক্টরকে আমরা ইভালুয়েট করে ডিসাইড করব যে আমরা এই নিশ নিয়ে আগাবো নাকি আগাবো না। হ্যাঁ, সো নিশ সিলেকশন ম্যাট্রিক্সটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো শেষের দিকেও বলবেন যে এটা আবার একটু দেখায় দেন, আমরা প্রফিটেবল নিশটা কিভাবে ফাইন্ড আউট করব। সো এখানে আমি আপাতত আজকে আর আমি আগাচ্ছি না, কারণ এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। আপনারা এখন যেহেতু অনেক কিছু দেখলেন, আপনাদের মাথাও হয়তো এখন একটু লোড হয়ে আছে। সো আমরা একেবারে ফ্রেশ দিয়ে এই টপিকটা আপনার নেক্সট ক্লাস থেকে শুরু করব। আপাতত আজকে আমরা এই দুইটা টপিক শেষ করলাম। মনে হচ্ছে স্যার ক্লাসটা একটু লং টাইম হয়ে যায়। তাই ঠিকই আছে স্যার, কারণ দেখা যাচ্ছে যে ফার্স্টে কোয়েশ্চেন পর্ব থাকে, লাস্টে থাকে, তারপর প্রেজেন্ট থাকে, তারপর হয়তো স্যার প্রথম অনুযায়ী ক্লাসগুলো একটু মাথার উপর দিয়ে যায়, কিন্তু স্যার প্র্যাকটিস করলে ঠিকই হয়ে যায়। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে স্যার। আচ্ছা, সমস্যা নাই, আপনারা জিনিসটা দেখেন, ঠিক আছে, জিনিসটা একটু বুঝেন। না ভাই, ক্লাস যেটা আছে আমার কাছে মনে হয় এইটুক টাইম দরকার, কারণ অনেক সময় ক্লাস করা যায় না, অনেক অসুবিধাও থাকে, তাহলে দেখা যাবে যে আমি কম মানে পুরো ইয়াটা কমপ্লিট করতে পারতেছি না। টাইম ডিউরেশনটা একটু বেশি হলে আর কারেন্ট থাকে না, সেক্ষেত্রে যদি একটু টাইম ডিউরেশন বেশি হয়ও আমার কাছে মনে হয় যে সবার ক্ষেত্রেই একটু উপকারী হবে।
না না না, সমস্যা নেই, এটা আমাকে আগাইতেই হবে কারণ আমার তো আরো অনেক টপিক আছে। আবার আমার জি ভাইয়া, থেকেও আপনি চাইলে দেখা যাবে যে এটা সময় মতো শেষ করার ব্যাপার একটা চলে আসবে। সো যেভাবে আগাচ্ছে আমরা এভাবেই দেখব। আর যদি আপনাদের মনে হয় যে জিনিসটা টাফ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনারা একটু প্র্যাকটিস করেন, বাসায় একটু সময় দেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তো গ্রুপে আস্ক করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, বা ক্লাসে বলতে পারেন। জি স্যার, দোয়া করবেন। ভাইয়া আপনার সাপোর্টটা কি শুধু আমরা এই 6 মান্থ মানে যে আমাদের ক্লাসের যে সময়সীমা আছে এই কয়েকদিন পাবো, না এরপরে আরো নির্দিষ্ট কোনো একটা টাইম মানে সময়সীমা পর্যন্ত আপনার সাপোর্টটা থাকবে? এটা এটা হচ্ছে দেখেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আপনাদেরকে দিবে। হ্যাঁ, এখন আপনারা ক্রিয়েটিভ আইটি থেকে সবসময় সাপোর্ট পাবেন, অলওয়েজ। ঠিক আছে, আমি যতদিন আছি, হ্যাঁ আমি যতদিন আছি ওই আপনারা সাপোর্টটা ততদিন কিভাবে পাবেন। দেব আমরা? এটা আপনারা গ্রুপে আমাকে নক দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনারা 24/7 নামের একটা সাপোর্ট আছে, জানেন তো? জি ভাইয়া, ওখানেও আপনারা নক দিতে পারেন। 24/7 সাপোর্ট অবশ্য আমি থাকবো না, ওইখানে আমাদের মেন্টররা থাকে। ওখানে আমরা কি ধরনের সাপোর্ট পাবো? ওখানে সব ধরনের সাপোর্ট পাবেন। এই যে আপনি যে ক্লাসগুলো করতেছেন সেখানে কিছু একটা বুঝতেছি না, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সলিউশন দিবে? এত ডিটেলস আবার জিজ্ঞাসা করেন না, ওইখানে স্পেসিফিক কোশ্চেন আস্ক করতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন কিওয়ার্ড রিসার্চ কি, ওরা বুঝাইতে পারবে না তা না, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট আসে, তো আপনি যদি স্পেসিফিক বলেন যে যেমন আমি শর্ট টেল কিওয়ার্ড জিনিসটা আমি বুঝতেছি না, ওইটা একটু বুঝাই বলেন, মানে স্পেসিফিক কোশ্চেন আস্ক করলে তখন আপনাকে ভালো একটা সাপোর্ট ওরা দিতে হবে। তাহলে সাপোর্ট মানে তো শর্ট টাইমের জন্য। হ্যাঁ, আচ্ছা, সাজ্জাদুল হক আছেন? জি স্যার। চৈতি বিশ্বাস, প্রেজেন্ট স্যার। মারিফা হক সাদিয়া, অমরজিৎ চাকমা, জি প্রেজেন্ট স্যার। নাহিদ হাসান সাব্বির, জি স্যার আছি। আব্দুল হান্নান সরকার, জি স্যার আছি স্যার। রেজাউল করিম, হুমায়ুন মোর্শেদ খান, আরিফুর রহমান, প্রেজেন্ট ভাইয়া। সাবিরুজ্জামান, প্রেজেন্ট ভাইয়া। আবু নাইম রাব্বি, জি স্যার আছি স্যার। জহিরুল ইসলাম, ইমাম হাসান, জি স্যার। নাজমুল হাসান দুরন্ত, জি ভাইয়া প্রেজেন্ট। ফাহিমা খাতুন, জি স্যার। ফাহিম হোসেন, ইয়েস স্যার। সাদিয়া আবরার, জি স্যার। নাফিসা চৌধুরী জুই, ইয়েস স্যার। ইসরাত জাহান, প্রেজেন্ট প্লিজ। মোহাম্মদ মাইনুদ্দিন, প্রেজেন্ট স্যার। ফারদিন খান সাহিল, সুব্রত কুমার সাহা, প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার। মালিহা আক্তার তন্নি, হালিমা আক্তার, ইয়েস স্যার। রবিন ব্যাপারী, প্রেজেন্ট স্যার। মালিহা আক্তার তন্নি, আচ্ছা, মোস্তফা মাহবুব তন্ময়, প্রেজেন্ট স্যার। তারিকুল ইসলাম, তাসমিন স্যার নাইম রাব্বি আছে, প্রেজেন্ট দিয়ে দিতে বলছে। নাইম রাব্বি, আচ্ছা আমি একটু কাউন্ট শেষ করে নিই। তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, প্রেজেন্ট স্যার। তুমি কি কম্পিউটার বেসিক কোর্স করবে নাকি? কে কথা বলে বুঝলাম না। আচ্ছা, শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, জি স্যার। জি স্যার আছি। জিতু টিপরা, ধ্রুব সরকার, জি স্যার। এস এম ইমদাদুল হক পল্লব। জি ভাই আছি। আচ্ছা, কে না, তারিকুল ইসলাম নাই, ফারদিন খান সাহেল নাই, জহিরুল ইসলাম নাই, আর হচ্ছে আপনার মারিফা হক সাদিয়া, এই চারজন নাই। ওকে, ঠিক আছে সবাই, আগের ক্লাসে স্যার একটা কোশ্চেন আছে। প্রেজেন্ট দিতে পারেন। একটু আগের ওয়েট ক্লাসে করেন, আমরা প্রেজেন্টটা দিতে পারিনি। ওয়েট স্যার ওয়েট। হ্যাঁ বলেন, কি জানি আগের ক্লাস কি হয়েছে? স্যার আগের ক্লাসে প্রেজেন্টটা না দিতে না না, পারিনি, আপনি কানেকশন না, আপনি না, একজন মেল কি জানি কে বললো, বুঝি নাই। স্যার আমাদের আগের অ্যাসাইনমেন্টের ক্লাসে প্রেজেন্ট দিতে নাম্বারগুলো পারি নাই, কারেন্ট চলে গেছে। আমাদের রেজাল্টে ইফেক্ট আইদাসন করবে। সাব্বির। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, সবাইকে একটু বলার সুযোগ দেন। আগের ক্লাস ইমিডিয়েট আগের, জি ভাই। আচ্ছা নামটা বলেন। আইদাসন সাব্বির 4 নম্বরে। নাহিদ
হাসান সাব্বির 5 নাম্বার তো। আচ্ছা ঠিক আছে। আর কি কেউ আছেন আগে ক্লাসের? স্যার ফাহিমা খাতুন, আমি আর দিতে পারিনি। ফাহিমা খাতুন আমারটা হইছে। বাহ, আমাদের সবাই আসতেছে। সাব্বির হোসেন, সাব্বির হোসেন বানান কি? এস এ ডবল বি আই আর এস এ ডাবল বি আই আর। আচ্ছা সাব্বির হোসেন। ওকে, আর কেউ? স্যার আব্দুল হান্নান শফিক। তো চেক করবে একটু। এত মানুষ কেমনে মিছিলেন? আচ্ছা আর কেউ? ভাইয়া ইশরাত জাহান। হ্যাঁ, আমি কারেন্ট ছিল না, এজন্য কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলেন, আর কি কোনো কোশ্চেন? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারটা কি আমাদের রেজাল্ট ইফেক্ট করবে? না না, এটা আপনাদের রেজাল্ট ইফেক্ট করবে না। তাহলে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নাই। গত অ্যাসাইনমেন্টটা টাইমলি সাবমিট করছিলাম, কিন্তু আপনি হয়তো ভুলে আমার নাম্বার কেটে দিয়েছেন। তাই? আচ্ছা দেখি। আচ্ছা, যাদের কোনো কোয়েরিজ নাই লিভ নিতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আপনার আমরা নামটা একটু বলেন তো, জানি বলো টাইমলি সাবমিট। সাদিয়া। হালিমাতুর সাথে। হ্যাঁ বলেন, আপনি বলেন। ভাইয়া এই যে অ্যাফিলিয়েট নিয়ে অ্যাফিলিয়েটের কন্টেন্টের ব্যাপারে আমরা কি চ্যাট জিপিটি ইউজ করতে পারি, বা এটা থেকে কোনো সাইড ইফেক্ট আছে কিনা? কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে? হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে চ্যাট জিপিটি ইউজ করলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনার পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, আপনার র্যাঙ্কিং এও কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে। যদি কোনো মডিফাই বা হচ্ছে কোনো চেঞ্জ বা রিরাইট করে নেওয়া হয় সেক্ষেত্রে? মডিফাই আমি বলবো আপনি চ্যাট জিপিটি ইউজ করেন না। হ্যাঁ, চ্যাট জিপিটি না ইউজ করে আপনি জ্যাসপার ইউজ করতে পারেন, রাইটার সনিক ইউজ করতে পারেন, এবং ওইখানে অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে। হিউম্যান টাচ ম্যান্ডেটরি। ভাইয়া কি বলেন? চ্যাট জিপিটি না ইউজ করে কি ইউজ করতে বললেন ভাইয়া? ওইটা আপনি পরে বুঝবেন। আপাতত আপনার নামটা কি ছিল, কোন অ্যাসাইনমেন্ট ছিল? স্যার হালিমাতুর সাদিয়া, গত মানে ওয়েবসাইট অডিটে স্যার। ওয়েবসাইট অডিট এটা? জি স্যার। ও আচ্ছা, এটা আপনার 19শে মে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখন আমি চেক করতেছি। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন আপনার টুলস, ঠিক আছে, এআই টুলস, যেগুলোর মাধ্যমে আপনি কন্টেন্ট জেনারেট করতে পারবেন। স্যার আজকে তো কোনো অ্যাসাইনমেন্ট থাকতেছে না। আজকে অবশ্যই থাকবে। আজকে এসইও গাইডলাইন শেষ হয়ে গেল না, এটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। ভাই আমার এসইও অডিট সাবমিট দিছিলাম, ওইটা সম্ভবত দেখেন নাই। তাই? আচ্ছা, কি নাম আপনার? সাবিরুজ্জামান। সাবিরুজ্জামান। আচ্ছা, আমাকে একটু মেনশন করে দেন তো, আপনার ওই পোস্টে একটা মেনশন করে দেন, আমি দেখে দেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা ছিল 19 তারিখে লাস্ট ডেট ছিল, 19 তারিখে সাবমিট করছে। ঠিক আছে, ওনার ডেট। আচ্ছা 19 তারিখে সাবমিট করছে। ওকে, তাহলে হয়তো স্যার আমারটাও চেক করা হয়নি। তাহলে তো একটু ভুল হয়ে গেছে। তাহলে এটা ঠিক আছে, তাহলে এটাকে আপনার 8 দিয়ে দিই। ওই নাম্বার কাটছেন স্যার টাইমলি সাবমিট করার না জন্য স্যার, তাহলে তো 9 দেওয়ার কথা না। আপনারা এই যে ভুল করছেন, এই যে এখানে ভুল করছেন দেখাই দিছি না, তার জন্য আপনি 2 মার্ক কাটছেন স্যার, একটাই ভুল ছিল। হ্যাঁ ভালো হয়েছে, আপনার 1 নাম্বার কাটছে, আপনার তো খুশি হওয়ার কথা। স্যার আপনি 2 নাম্বার কাটছেন, সেজন্যই তো স্যার খুশি হতে পারি। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার আমার তো করা হয়নি স্যার, সাথে আপনার কি 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 করা হয়নি? স্যার চেক করেননি হয়তো অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আচ্ছা ঠিক আছে, যদি আমি কারো অ্যাসাইনমেন্ট চেক না করি আমাকে আপনি পোস্টে একটু মেনশন করে দেন, ওকে? আমি দেখে দেব। আপনার ওই অ্যাসাইনমেন্টের পোস্ট আছে না, ওইখানে কমেন্ট আমাকে মেনশন করে দেন, আমি দেখে দেব। জি আচ্ছা ঠিক। ওকে ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ